তো এই ঘটনাটি মূলত দীর্ঘ প্রায় 22 বছরেরও বেশি সময় ধরে চলছে, এখনো চলছে, যেটা ওই পরিবার সাফার করেই যাচ্ছেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনায় একটি জায়গা আসবে। এই জায়গা সম্পর্কে নাকি বাংলাদেশের কোনো এক বিখ্যাত কবি তার কবিতা বা অন্য কোনো লেখনীতে উল্লেখ করেছিলেন। এই শাহবাজপুর গ্রামেরই মুন্সিরহাট নামক একটা জায়গায় একটা দিঘি রয়েছে, মিয়ারবাড়ির দিঘি। এই দিঘিকে কেন্দ্র করে মূলত উনি একটি কবিতায় কিছু লাইন উল্লেখ করেছিলেন। তবে সেটা কার কবিতা এই বিষয়ে অবশ্য আমাদেরকে ইয়াসিন আহমেদ ভাই জানাতে পারেননি, বা আমিও এটা জানি না ঠিক। আপনাদের কারো জানা থাকলে আমাদেরকে পরবর্তীতে জানাতে পারেন। এই তথ্যটা শুরুর দিকেই দিয়ে নিলাম, কারণ এই তথ্যটা আমাদের যদিও বা ঘটনার সাথে সম্পৃক্ত নয়, কিন্তু তারপরও ঘটনার সত্যতা প্রমাণে কিছুটা হলেও রেফারেন্স হিসাবে কাজ করে। তো চলুন প্রিয় লিসেনার্স, আমরা মূল ঘটনাতে চলে যাই। এই ঘটনাটি মূলত এই ইয়াসিন আহমেদ ভাইয়েরই খুব কাছের এক ছোট ভাই, তিনি বলেছিলেন তার বাড়ি ওই একই গ্রামেই, তার পরিবারের সাথেই মূলত ঘটনা ঘটেছে। তো ঘটনার শুরুটা 2002 সাল থেকে ধরা চলে। তো এই যে বাড়িটা, এই বাড়িটা মূলত এই ইয়াসিন আহমেদ ভাইয়েরই ওই কাছের এক ছোট ভাই, তার নাম হচ্ছে সজীব, এই সজীব ভাইদের। তো এই বাড়ির কাছে অনেক পুরনো একটা প্রাচীন গাছ এখনো রয়েছে। তো ওখানে যেটা হয় সেটা হচ্ছে যে ভোরবেলা বাড়ির কোনো সদস্য যদি ঘুম থেকে উঠে পড়ে, ওঠার পর ওই বাড়িতে নাকি কেউ ধূপ জ্বালায়। তো ধূপ জ্বালানোর পরে ওই ধূপের গন্ধ বাড়ির অন্য সদস্যদের যখন নাকে যায়, তখন বুঝতে পারে বাড়ির অন্য কোনো সদস্য উঠে গেছে। মানে যিনি সবার আগে ওঠেন উনি ধূপ জ্বালান। তো এই যে সজীব, এই সজীবের যিনি দাদা, এই সজীব এবং সজীবের দাদা এক রুমে ঘুমাতো। তো তার দাদা কৃষিকাজ করতেন, গরু ছিল, গরু নিয়েও মাঝে মাঝে বাইরে যেতেন। অনেক সময় বলতে অধিকাংশ সময় তার দাদাই ঘুম থেকে আগে আগে উঠে যেতেন এবং ধূপ জ্বালিয়ে দিতেন। ধূপ জ্বালালে ওই যে দেখা যাচ্ছে যে গোয়ালঘর থেকে আশেপাশে, মানে অনেক জায়গা আছে, তো গোয়ালঘর থেকে শুরু করে আশেপাশে অনেক যে জায়গা, সেখানে মশা মাছি এগুলোও কমে যায়। আর সকালবেলা ওনারা এটা করেন আর কি, ওখানে ওই পরিবারে ওই বিষয়টার প্রচলন রয়েছে। তো উনি একদিন হয়েছে কি, ঘুম থেকে উঠে পড়েছেন, ঘুম থেকে উঠে উনি ধূপ জ্বালিয়েছেন। তো ধূপের গন্ধ অন্যান্য যে ঘরগুলো রয়েছে সেই ঘরেও গিয়েছে। তো এই সজীব ভাই যেহেতু তার দাদার সাথে ঘুমান, ধূপের গন্ধে তারও ঘুম ভেঙে গিয়েছে। তো উনি চিন্তা করছেন কি ব্যাপার, দাদা এত রাত্রে উঠলো। তো সজীব ভাই আবার দরজা খুলে বাইরে বের হয়েছেন, গিয়ে দেখেন যে তার দাদা উঠোনে দাঁড়িয়ে আছে। তো সজীব ভাই বলছে, কি দাদু তুমি এত রাত্রে এখানে দাঁড়িয়ে আছো কেন? তো দাদু আবার বলছে যে এত রাত কই, ফজরের আজান হয়ে গেছে, তুই শুনিস নাই? আমি তো আজান শুনলাম, এই জন্য তো আমি উঠে গেছি, এখন গরু নিয়ে আমি বাইরে যাব, তোর যদি উঠতে ইচ্ছা না হয় তুই ঘুমায় থাক। তো সজীব ভাই তখন আবার খুব একটা বেশি চিন্তা করেন নাই। আর ওই সময় তার কাছে মোবাইলও ছিল না, ঘড়িও ছিল না, এক্স্যাক্ট কয়টা বাজে উনি ওটা বুঝতেও পারেননি। উনি আবার বিছানায় শুয়ে পড়েন। আর ওনার দাদা কি করেন, ওই ওনার যে গোয়াল ঘর ওখান থেকে দুটো গরু নিয়ে বাড়ির বাইরে চলে যান। ধূপের গন্ধ যেহেতু অন্য ঘরেও গিয়েছিল, অন্য সদস্যরা চিন্তা করলো কি ব্যাপার, এত রাতের বেলা দাদা গেল কই? তো সজীবের দাদার অন্য যারা ছেলে ছিল, মানে সজীবের কাকার একটা ঘর ছিল পাশে। তো ওনারাও কিন্তু ওই এত রাতের বেলা ধূপের গন্ধ আসার পরে ওনার একটা সন্দেহ লেগেছে, কি ব্যাপারে এত রাত্রে আমার বাবা উঠলো কেন? তো ওনারা আবার ঘুম থেকে উঠেছেন, উঠে আবার সজীবকে ডেকেছেন, যাই সজীব তো দাদা কই? তখন সজীব তো বলছে, দাদা তো গরু নিয়ে বাইরে গেছে। সর্বনাশ, এখন গরু নিয়ে বাইরে গেছে কেন? সজীব বলে যে ফজরের নাকি আজান দিছে। না, ফজর আজান তো দেয় নাই, ফজর আজানের বহু বাকি। তখন আবার শীতকাল চলছে। তখন পরিবারের সদস্যরা চিন্তা করে যে এটা বড় ধরনের একটা বিপদ আপদ এখানে হবে। তখন ওনারা যেটা করেন, দ্রুত বাড়ি থেকে বেরিয়ে পড়েন। বাড়ি থেকে বেরিয়ে এই সজীবের দাদা তাকে খুঁজতে শুরু করেন।
তো সজীবের দাদার অন্য যে ছেলে মানে সজীবের কাকা, তিনিও তার পরিবারের সদস্যদেরকে নিয়ে বেরিয়ে পড়েন, সজীবও বেরিয়ে পড়েছে। এখন সজীবের দাদা করেছে কি, ওই যে হাতে যে ধূপটা জ্বালানো ছিল, ধূপটা হাতে নিয়ে আর গরু দুটো নিয়ে হাঁটা শুরু করেছেন। তো ওনারা তো ধূপের গন্ধ পেয়েছেন যে কোন দিক দিয়ে যায়, ধূপের গন্ধ আসছে, ওনারা ওই দিক দিয়ে যাওয়া শুরু করেছেন। এখানে হয়েছে কি যে ঢাকা সিলেট হাইওয়েতে একটা ব্রিজ রয়েছে, এটাকে তিতাস ব্রিজ বলে। ওই সময়ে ওইটা স্টিলের ব্রিজ ছিল, মানে বেইলি ব্রিজ ছিল আর কি। এখনকার মতো এরকম অবকাঠামোর ব্রিজ তখনও হয়নি। তো ওই ব্রিজটা পার হয়েই আর একটা ব্রিজ আছে, এটাকে রামপুর ব্রিজ বলে। ওই রামপুর ব্রিজের ওখানে অনেকেই নাকি ভয় পান, এখনও অনেক ভয়ের ঘটনা নাকি সেখানে শোনা যায়। আর ওই সময় শীতকাল ছিল, তো শীতকালে অধিকাংশ মানুষই ওই ব্রিজের উপর দিয়ে না গিয়ে তাদের খেতে যেত হচ্ছে গরু ছাগল নিয়ে ওই ব্রিজের নিচ দিয়ে, কারণ শীতকালে পানি খুব কম থাকতো, অনায়াসেই নদীটা পার হয়ে চলে যাওয়া যেত। তো সজীবের দাদা উনি ওই গরু নিয়ে ওই তিতাস ব্রিজের দিকে যাচ্ছেন। এদিকে পেছন থেকে সজীবের কাকার পরিবারের সদস্যরা, ওনারা তো দূর থেকে দেখতে পেয়েছেন। চাঁদের আলো ওই সময় ভালোই ছিল, কুয়াশা অতটা ছিল না, যদি বা শীতকাল ছিল। তো ওনারা তো দূর থেকে ডাকছেন, সজীব ডাকছে, ও দাদা দাদা দাঁড়াও দাঁড়াও। এদিকে সজীবের কাকা বাবা বাবা বলে ডাকছেন, কিন্তু না, কোনো এক মোহে পড়ে উনি দুটো গরু নিয়ে হেঁটেই যাচ্ছেন। আর ওনার বাম হাতে ধূপ জ্বালানোর জন্য যে পাত্রটা রয়েছে, ওই পাত্র, ওখান থেকে ধোঁয়া বের হচ্ছে, ধূপের গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ছে। আর এক হাতে দুটো গরুর রশি তিনি ধরে সামনের দিকে এগিয়েই যাচ্ছেন। তো এদিকে কি ঘটেছে, এই যে সজীবের যিনি কাকা, উনি কোনো একটা অশুভ লক্ষণ বুঝতে পেরে উনি দৌড় দিয়েছেন তার বাবাকে ধরার জন্য। যখন কাছাকাছি আসবেন, মানে খুব যে কাছাকাছি তা না, হয়তো বা তখনও প্রায় 25-30 হাত দূরে রয়েছেন, উনি কিন্তু দৌড়ে আসছেন। যখনই 25-30 হাত দূরে আছেন, উনি খেয়াল করেন মনে হলো কালো একটা অবয়ব দমকা বাতাসের মতো ওই যে সজীবের দাদার হাতের যে দুটো রশি ছিল, দুটো রশিতে দুটো গরুর মানে দড়ি আর কি, একটা গরু মনে হলো ছো মেরে ওই জিনিসটা নিয়ে গেল। এবং নিয়ে যে গেল বিষয়টা এরকম নয়, ছো মারার সাথে সাথে ওই গরুটার মনে হলো যে ওই গরুটা গরু তো একটা ভারী জিনিস, তাই না? তখন মনে হলো গরুটা একটা কাপড়ের মতো ওড়া শুরু করলো এবং সেটা নিচে পড়ে গেল। তো উনি যখনই কাছে গিয়ে মানে তার বাবাকে হাত দিয়েছেন শরীরে, তখনই তার বাবা চমকে উঠে বলছে, এই কি রে, আমি এখানে কেন? আমি এই জায়গা কি করি? আমি তো ঘুমাইছিলাম, আর গরু নিয়ে আমি কি করতেছি এই জায়গা? তখন ওই সজীবের দাদা তো উনি বলছেন যখন এই কথা, তখন সজীবের কাকা বলছে, বাবা এই ঘটনা, তুমি তো গরু নিয়ে চলে আসছো, এই যে দেখো একটা গরু নাই, আমি তো এই জিনিস দেখলাম। গরু নাই মানে? বলে যে হ্যাঁ গরু নাই, এই যে দেখো সামনে মনে হয় পড়ে আছে কি, চলো তো দিকে যাই। তো ইতিমধ্যে কিন্তু সজীবরাও কাছে চলে আসছে। তারা গিয়ে দেখে যে ওইখানে যে ওই যে একটা কালো অভাব দমকা বাতাসের মতো ওই গরুটাকে ছো মেরে উড়িয়ে নিয়ে গিয়েছিল। মূলত মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ওই গরুর মাংস হাড় সব খেয়ে ফেলেছে। আর খাওয়ার পর শুধু গরুর চামড়াটা ওখানে পড়েছিল, যার কারণে একটা কাপড়ের মতো ভেসে ভেসে ঠাস করে নিচে পড়ে গেছে। অন্য গরুটা কিন্তু ঠিক ছিল, কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল ওই গরুটাও যেন কেমন করছে, মনে হচ্ছে যে এখন ওই গরুটার দিকেও কোনো একটা অশুভ শক্তির নজর পড়েছে। ওনারা দ্রুত ওখান থেকে গরু নিয়ে হাঁটা শুরু করেন বাড়ির দিকে। তো ওই সময় কিন্তু এই যে সজীবের দাদা উনি কিন্তু স্বাভাবিক হয়ে গিয়েছিলেন, দ্রুত বাড়ির দিকে আসতে থাকেন। ইতোমধ্যে আবার আরেকটা ঘটনা ঘটেছে। সজীবের বাবা ওই সময়ে চট্টগ্রামে চাকরি করতেন, উনি আবার ওই দিনই রাতের বেলা বাড়িতে এসেছিলেন। বাড়িতে এসে দেখেন বাড়িতে কেউ নাই। তো উনি আবার চিন্তা করেছেন যে বাড়িতে কেউ নেই, গেল কোথায়? সবাই মনে হয় মাঠের দিকে গিয়েছে। তো মাঠের দিকে উনি আবার গিয়েছেন, যে এত রাতের বেলা সবাই মাঠের দিকে গেল, বাড়ির গরু নাই, তারপরে বাড়ির একটা সদস্যও নাই,
নিশ্চয়ই মাঠের দিকে গিয়েছে। তো উনি মাঠের দিকে গিয়েছেন, ওই যে মাঠের দিকে যেই একটা ব্রিজ রয়েছে, ওই ব্রিজ না, মানে একটা গাছ রয়েছে অনেক পুরনো, ওই গাছটার ওই দিকে উনি গিয়েছেন। তো ওইখানে যাওয়ার পর উনি কোনো কিছু একটা দেখে ভয় পেয়েছিলেন, বা কোনো একটা হঠাৎ ওনার সাথে কিছু একটা হয়েছিল, ওইখানে আবার উনি সেন্সলেস হয়ে পড়েছিলেন। মানে একটা ঝামেলার মধ্যে আর একটা ঝামেলা। ইতোমধ্যে ওনারা বাড়িতে যে ফেরত আসছিলেন, ফেরত আসার সময় ওই মাঠের পাশ দিয়ে আসতে হয়, সেখানে দেখেন একজন পড়ে আছে, সেটাকে সজীবের আব্বা। সবাই তো বুঝতে পেরেছিলেন যে সজীবের আব্বা তো এই যে চট্টগ্রাম থেকে এসেছে, তারপর মনে হয় বাড়িতে কাউকে দেখতে না পেয়ে বাইরে বের হয়ে এইখানে এসে কোনো কিছু দেখে আবার ভয় পেয়েছে। এমনিতেই তো একটা ঘটনা ঘটেছে, সেখান থেকে আবার তাকে উদ্ধার করে আনা হয়। তো যাই হোক, এই যে ব্যাপারটা ঘটলো, এই জিনিসটা কিন্তু এইভাবে কেউ আশাই করে নাই যে এই ধরনের ঘটনা ঘটবে তাদের ফ্যামিলির সাথে। একটা গরু এইভাবে খেয়ে ফেললো, চোখের পলকে খেয়ে ফেললো। গেরস্থ বাড়ির একটা গরু এইভাবে হাওয়া করে দিল, তাহলে মানুষকে হাওয়া করতে কতক্ষণ? তারা এই বিষয়টা নিয়ে কিন্তু খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে এবং খুব চিন্তিত হয়ে পড়েন। এরপর ওই শাহবাজপুর বাজারের মসজিদের একজন ইমাম, উনি খুব প্রবীণ একজন মানুষ, এখনও উনি জীবিত আছেন। তো উনি এরকম জিনের চিকিৎসাগুলো করতেন। এরপর ওনার কাছে সজীবের দাদা, সজীবের কাকা, সজীবের বাবাও যান যে এই ঘটনা, আমরা তো এরকম ভয় পাচ্ছি, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। তখন উনি একটু সময় নেন, কারণ ওনার কাছে ওনার বেশ কিছু ভালো শিষ্য জিন ছিল যারা খুব পরহেজগার। তো উনি ওনাদের কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করবেন বলে জানান, এবং কিভাবে সমাধান করা যায় এটা আর কি বলবেন। তো এর পরের দিন ওই হুজুর এই সজীবদের বাড়িতে আসেন। বাড়িতে আসার পর উনি ওই বাড়ির চারদিকে একটু পর্যবেক্ষণ করেন এবং একটা গর্তের কাছে গিয়ে দাঁড়িয়ে যান। মূলত সজীবদের বাড়ির বিভিন্ন ময়লা আবর্জনা, বিশাল একটা গর্ত ছিল, ওখানে ফেলা হতো, এবং গর্তের এক পাশে আবার ওয়াশরুম তৈরি করা হয়েছিল। তো ওইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে উনি আবার বাড়িতে চলে আসেন। তো তখন ওই হুজুর সজীবদের পরিবারের সবাইকে একটি ইতিহাস শোনান। সেটা হচ্ছে যে এই যে গর্ত, এখানে বহু আগে একটা প্রাচীন গাছ ছিল, মানে অনেক বয়স হয়ে গিয়েছিল গাছটির। তো এই গাছটি এই সজীবের পরিবারই কেটে ফেলেছে এখান থেকে, মানে তাদের থাকার সুবিধার জন্য কেটে ফেলেছে আর কি। তো গাছের ওই জায়গাতেই বেশ গভীর গর্ত হয়ে গিয়েছে এখন, আর ওই জায়গাতে একটা ওয়াশরুমও তৈরি করা হয়েছে। আর একটা ব্যাপার হলো, বহুকাল আগে, মানে 1000 বছর আগে, এইখানে কোনো একটা জিন পরিবার এসে বসবাস শুরু করে। পরবর্তীতে সেখান থেকে তাদের আরো বংশধর হয়, পুরো একটা বংশ এখানে বসবাস করে। কিন্তু এরা ভালো জিন না, এরা পিশাচ শ্রেণীর জিন। তো এরা এখানে বসবাস করছিল, হঠাৎ করে গাছটাও কেটে ফেলা হয়। তো এই কারণে ওরা বেশ ক্ষুব্ধ ছিল। তো এখন হঠাৎ করে এরা আরো বেশি ক্ষুব্ধ হওয়ার কারণ কি হলো? ক্ষুব্ধ হওয়ার পরেও যে কোনো ঘটনা ঘটিয়েছে বিষয়টা এরকম নয়, কিন্তু হঠাৎ এই ঘটনা কেন ঘটলো? তো এই প্রসঙ্গে হুজুর বলেন যে তোমরা এখন এই জায়গাতে একটা বাড়ি করার চিন্তা করছো, মানে তোমাদের জমির উপর একটা বাড়ি করার চিন্তা করছো। তো বাড়ি করলে তো ঘরটা বড় হবে এখনকার অবস্থান থেকে, তখন ওদের অসুবিধা হবে। মূলত এই কারণেই ওরা ক্ষিপ্ত হয়েছে। এখন সমাধান কি? তখন হুজুর বলেন যে আমার সাথে থাকা যারা জিন রয়েছে এরা পরহেজগার, কিন্তু এরা পিশাচ শ্রেণীর জিন, এদের সাথে এদের মেলে না। তবে ওরা ওদের সাথে কথা বলবে যাতে করে এই জায়গা ছেড়ে ওরা অন্য জায়গায় চলে যায়, ওদেরকে অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে। অন্য কোন জায়গায় ট্রান্সফার করা যায় আমি ওদের সাথে কথা বলে এই বিষয়গুলো সুরাহা করার চেষ্টা করব, এইটা ওই হুজুর বলেন। পরবর্তীতে ওই হুজুর তার অনুগত জিনদের মাধ্যমে ওই জিনদের সাথে যোগাযোগ করতে সক্ষম হন, এবং ওই জিনেরা অন্য জায়গায় চলে যেতে রাজি হন। অন্য জায়গাটা কোন জায়গায়? সেটা হচ্ছে এই যে সজীব ভাইদের বাড়ি থেকে মুন্সিরহাটি নামক যে জায়গাটা রয়েছে, সেইখানে মিয়ার বাড়ি দিঘি বা মুন্সিরহাটি দিঘি নামে পরিচিত যেই জায়গাটা, তো ওই দিঘির পাশে একটা বাঁশঝাড় রয়েছে। তখন হুজুর ওই জিনগুলোকে ওই বাঁশঝাড়ের ওখানে আস্তানা গাড়তে বলেন। হুজুর ওই জিনদেরকে তার জিনের মাধ্যমে বুঝিয়েছিলেন যে এখানে তো মনুষ্য বসতি, ওরা আস্তে আস্তে সেখানে ঘর বাড়ি করবে,
ওদের বংশধররা সেই ঘর বাড়ি ভেঙে আবার নতুন করে আরও বড় বাড়ি করবে, এটা তো চলতেই থাকবে। আর 1000 বছর ধরে তোমরা এখানে আছো, একটা সময় সব কিছুই তো পরিবর্তন হয়। 1000 বছর আগে এই ভূমি তো এরকম ছিল না, এখানে অন্যরকম ছিল। সেখানে নদী থাকতে পারতো, বা সেখানে আস্তে আস্তে চর জেগেছে হয়তো, বা তারপর আস্তে আস্তে এখানে এরকম ভূখণ্ড হয়েছে, তারপর এরকম অনেক প্রাচীন গাছ হয়েছে। এইভাবেই তো ভূখণ্ডের অনেক পরিবর্তন ঘটে। তো এই ভূখণ্ডের একটা সময় আস্তে আস্তে অনেক পরিবর্তন ঘটবে, তোমরা তো সবসময় এরকম থাকতে পারবে না। এর থেকে ভালো হয় তোমরা এরকম জায়গায় চলে যাও, বিশেষ করে মিয়ার বাড়ি যেই দিঘিটা রয়েছে, এই দিঘির পাশে বাসা রয়েছে, এখানে চলে যাও। তখন ওই জিনেরা রাজি হয়। কোনো ধরনের ওই যে ভোগ দেয়া বলে না, ওই যে গরু জবাই করে দেয়া, মহিষ জবাই করে দেয়া, ছাগল জবাই করে দেয়া, এগুলোর কোনো কিছুই প্রয়োজন হয় নাই। ওই জিনেরা ওখান থেকে ট্রান্সফার হয়ে ওই জায়গাতে চলে যায়। তো ওই জায়গাতে চলে যাওয়ার পর একদম সব কিছু স্বাভাবিক, মানে সব কিছু কুল, একদম স্বাভাবিক জীবনযাপন সবাই করছে। সবাই ধারণাই করেছিল যে এই সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু কে জানতো যে আরো বড় ধরনের সমস্যা তাদের জন্য অপেক্ষা করছে। এই ঘটনার পরে প্রায় 6-7 বছর খুবই স্বাভাবিকভাবে তারা জীবনযাপন করেন, কোনো ধরনের কোনো সমস্যা হয় না। এরপরে একটা ভয়ানক ঘটনা ঘটে সজীব ভাইয়ের মায়ের সাথে। সেটা হলো ওই যে ওয়াশরুমটা কিন্তু ওই জায়গাতেই ছিল। তো ওরা তো মনে করছে সব জিন চলে গেছে, কোনো সমস্যা নাই। একদিন রাতের বেলা সজীব ভাইয়ের মা ওয়াশরুমে গিয়েছেন। তো ওয়াশরুমে যেই না গিয়েছেন এবং ওয়াশরুমের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছেন, উঠোনে একটা অদ্ভুত আওয়াজ উনি শুনছেন। আওয়াজটা এরকম যে চট 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 এরকম শব্দ, চটচট শব্দ। কেমন যে অনেক সময় মহিলাদের যাদের লম্বা চুল থাকে, গোসল করার পর গামছা দিয়ে বা কোনো কাপড় দিয়ে ওই চুলটাকে, ওই ভেজা চুলকে একটা বাড়ি দেন, বাড়ি দিলে এক ধরনের চটচট শব্দ হয়। তো এই চটচট শব্দটা কিন্তু ওই চুলের, ভেজা চুল থেকে হয়। বিশেষ করে মহিলারা কিন্তু এই শব্দটা ঠিকই বুঝতে পারেন। তো সজীব ভাইয়ের মা উনি চিন্তা করছেন কি ব্যাপার, এত রাতে উঠানে এই ভেজা চুল ঝাড়ে কে, আর শব্দ হচ্ছে কেন? তো উনি ওনার ওই ওয়াশরুমের দরজার একটা ছিদ্র ছিল, টিনের দরজা ছিল, টিনের দরজার ছিদ্র ছিল। তো উনি ছিদ্র দিয়ে এক চোখ লাগিয়ে বাইরে দেখার চেষ্টা করছেন। উনি দেখেন যে মোটামুটি লম্বা একটা অবয়বটা সাদা শাড়ি পরা, গ্রামের মহিলারা যেভাবে শাড়ি প্যাচ দিয়ে পরে ওইভাবে শাড়ি পরা, সে আর একটা কাপড় জাতীয় কিছু দিয়ে তার ভেজা চুল ওইভাবে চটচট শব্দ করছে। তো সে এক পাশ ফিরে এই কাজটা করছে উঠোনে দাঁড়িয়ে। এই সজীব ভাইয়ের মা উনি যে ওই ওয়াশরুমের দরজার ছিদ্র দিয়ে চোখ লাগিয়ে ওটা দেখছেন, মনে হলো যে ওই অবয়বটা বুঝে গেছে যে তাকে কেউ দেখছে। সে আস্তে করে মাথাটা ঘুরিয়ে চোখ বড় বড় করে ওই ওয়াশরুমের দরজার দিকে তাকায় এবং তাকিয়ে বলে, আমি কিন্তু বুঝে গেছি তুই আমাকে দেখছিস, তোকে কিন্তু আমি এখন এখান থেকে বেরোতে দেব না। যখনই এই বিষয়টা বলেছে তখন এই সজীব ভাইয়ের মা পেয়েছে প্রচন্ড ভয়, এবং এমন ভয় পেয়েছেন উনি প্রচন্ড জোরে ওইখান থেকে একটা চিৎকার দিয়েছেন। তো ওনার চিৎকারে বাড়ির অন্য সদস্যদের তো ঘুম ভেঙে যায়, তারা তো দৌড়ে বাইরে বের হয়। তারা কিছু দেখেন নাই। ওদিকে সজীব ভাইয়ের মা দরজা খুলে বাইরে বের হয়ে আসেন। কি হয়েছে বলে, আমি তো ভয় পাইছি, কিন্তু কি দেখেছেন এগুলো আবার উনি বলেন নাই। ওগুলো উনি চেপে যান, কারণ হচ্ছে যে ওনার ছেলে সজীব, তারপর পরিবারের অন্য সদস্যরা রয়েছে, তারাও ভয় পেতে পারে। তো উনি অন্যদের কথা চিন্তা করে এই বিষয়টা একদম চেপে গিয়েছিলেন। তো এরপর থেকে সজীব ভাইয়ের মায়ের বিভিন্ন ধরনের অসুস্থতা এসে ভর করে। অনেক চিকিৎসা করা হচ্ছে, এখন পর্যন্ত তার পরিপূর্ণ সুস্থতা আর আসে না। এর কিছুদিন পর আর একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে সজীব ভাইয়ের নানি রাতের বেলা ওই একই ওয়াশরুমে গিয়েছেন। তো ওয়াশরুমে যাওয়ার পর উনি ওই ধরনের শব্দ, চট 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 শব্দ উনি পাচ্ছেন, ওই যে ভেজা চুল ঝাড়ার শব্দ। তো উনিও কি করেছেন, ওই দরজার একটা ফাঁকা দিয়ে দেখার চেষ্টা করেছেন যে ওইখানে কি। তো উনি যখন একটু চুপিসারে দেখার চেষ্টা করছেন, ওই জিনিসটা কিন্তু
তার দিকে পুরো শরীর ঘুরিয়েছে। আগের বার কিন্তু তার শরীরটা এক পাশ থেকে দেখা গিয়েছিল, কিন্তু এবার সে উল্টো ঘুরেছিল। সে কি করলো, পুরো শরীর ঘুরিয়ে ওয়াশরুমের দিকে তার মুখটা নিয়ে নিল। নেয়ার পরে বলছে, তুইও আমাকে দেখে ফেললি, তোকেও তো এখান থেকে বেরোতে দেব না। এই কথা শোনার সাথে সাথে সজীব ভাইয়ের নানিও দিয়েছেন প্রচন্ড জোরে এক চিৎকার। তো উনি চিৎকার দিয়ে ওইখানেই অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আগের বার কিন্তু সজীব ভাইয়ের মা অজ্ঞান হন নাই, কারণ উনি তো অতটা বয়স্ক মানুষ নন, তো এই জন্য ভয় পেলেও অজ্ঞান হন নাই আল্লাহর রহমতে। কিন্তু সজীব ভাইয়ের নানি তো বয়স্ক মানুষ। আর এইরকম একটা দৃশ্য যে একটা জিনিস ঘুরে সে কোনো একটা কাজ করছে, কিন্তু কেউ দেখছে, এটা ওই জিনিসটা কিভাবে বোঝার সাথে সাথে সে শরীরটা ঘুরিয়ে নিয়ে ঠিক ওই দিকটাতে তাকায় যেদিকে কেউ একটা ছিদ্র দিয়ে চোখ লাগিয়ে দেখছে। একটা অদ্ভুত ব্যাপার। কিভাবে সে বোঝে? মনে হচ্ছে কানের কাছে কেউ এসে তাকে বলে দেয়, এই তোকে দেখছে, আর তখনই সে ঘুরে তাকায়। তো যাই হোক, সজীব ভাইয়ের নানি অজ্ঞান হয়ে গিয়েছেন। তারা দ্রুত ওয়াশরুমে গিয়ে, সজীব ভাইয়ের নানি তো ওয়াশরুমে যাওয়ার পরপরই দেখেছেন, ওয়াশরুমের দরজা তখন লাগানোর সময় পান নাই। তারপরেই ঢোকার সাথে সাথে ঘটনা, তো দরজা খোলাই ছিল। দ্রুত তার নানিকে ওখান থেকে বের করা হয়। নানি যখন স্বাভাবিক অবস্থায় হন, জ্ঞান ফেরে, তখন যখন এই বিষয়টা বলেছেন, তখন মূলত এই সজীব ভাইয়ের মা এই বিষয়টা বলেন যে আমিও তো এই একই জিনিস দেখেছি, যে ওই জিনিসটা যখনই দেখার চেষ্টা করি তখনই সে টের পেয়ে যায়, আর ঘুরে এই কথা বলে। তখন সবাই চিন্তা করেন যে ওই হুজুর না বলল সব জিন ট্রান্সফার হয়ে গেছে, তাহলে এই সমস্যা কেন হচ্ছে? তখন আবার আর একজন হুজুরের কাছে যান। উনি কুমিল্লার দাউদকান্দির একজন হুজুর। তাকে যখন এই বিষয়টা বলা হয়, উনি কিছু আমল দেন। সেই আমলগুলো ওনারা করা শুরু করেন। আর ওই হুজুর বলেন একটা ভয়ানক কথা, সেটা হচ্ছে এই যে সজীব ভাইয়ের মা, উনি যখন ওই জিনিসটা দেখেছেন, ওই জিনিসটার সাথে চোখাচোখি হয়েছে, এরপর থেকে ওই ভয়ানক পিশাচ শ্রেণীর ওই মহিলা জিনটা, ওই জিনটা সজীব ভাইয়ের মায়ের উপরে ভয়ানক ব্ল্যাক ম্যাজিক করেছে। এটা কোনো মানুষ করে না, এটা জিন করেছে। মূলত ক্ষিপ্ত হয়ে যে তারা এই বাড়িতে আছে। তো হুজুর যখন এই কথা বলেন, তখন আগের যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো বলেন, যে এরকম একজন হুজুর তো বলেছিলেন যে তাদেরকে তাড়িয়ে দিয়েছেন। তখন ওই হুজুর বলেন, হ্যাঁ, তার কথা সত্য, ওখান থেকে তারা ট্রান্সফার হয়ে যায়, কিন্তু কিছু কিছু জিন থাকে না যে তারা আসল জায়গা ছেড়ে যেতে চায় না। মানুষদের মধ্যে কিছু থাকে কোনোভাবেই নিজের বাপ দাদার ভিটামাটি ছেড়ে কোথাও যেতে চায় না, যত যাই হোক না কেন সেটাই আঁকড়ে ধরে পড়ে থাকতে চায়। মূলত জিনদের ওই বংশের মধ্যে এই পরিবারটাও একই রকম ছিল, যে তারা কোনোভাবেই এই জায়গাটা ছেড়ে যেতে চায় না। বহুকাল ধরে আছে, তো এখানে একটা মায়া সৃষ্টি হয়ে গেছে, এই জন্য তারা কোনোভাবেই যেতে চায় না। আর ওখানে যেই লোকজন আসা যাওয়া করে, বিশেষ করে রাতের বেলা, ওদেরকে কেউ দেখে ফেললে ওরা খুব ক্ষিপ্ত হয়। যেহেতু এই পরিবারের উপর এমনিতেই ওরা ক্ষিপ্ত ছিল, এই ক্ষিপ্ততার প্রতিশোধ হিসাবে প্রথম শিকারটা তারা এই সজীব ভাইয়ের মাকে বানানোর চেষ্টা করেছে। এই জন্য ওই জিনটা সজীব ভাইয়ের মায়ের উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে, যার কারণে উনি অসুস্থ এবং কোনোভাবেই ওনাকে সুস্থ করা যাচ্ছে না। তবে ওই হুজুর বেশ কিছু আমল শিখিয়ে দেন এবং এগুলো করে যেতে বলেন, যেটা উনি এখনো করে যাচ্ছেন। এরপর কিন্তু দিন চলছিল, টুকটাক কোনো ঘটনা তো ঘটতেই পারে। আর একটা ব্যাপার হয় কি, একদম রিসেন্ট ঘটনা, সেটা 2023 সালে সজীব ভাইয়ের বিয়ে হবে। বিয়ের ঠিক আগের রাত্রের ঘটনা। বিয়ের আগের রাতে, পরের দিন বিয়ের আগের রাতে বাড়িতে মেহমান আসছেন। তো হয় কি, ওই যে ওয়াশরুমটা, ওই ওয়াশরুমে সজীব ভাইয়ের বোন গিয়েছেন। বোন যখন গিয়েছেন, ঢোকার সাথে সাথে একটা মহিলা কণ্ঠ সজীব ভাইয়ের বোনের কানের কাছে এসে বলছে, কিরে মা, কেমন আছিস? অনেক দিন তো আসিস না এই বাড়িতে, যাক ভালোই হলো, তোর সাথে দেখা হয়ে গেল। যখনই এই কথা সজীব ভাইয়ের বোন শুনেছেন, উনি তো ওরে বাবা গো মাগো বলে চিৎকার দিয়ে ওয়াশরুমের দরজা খুলে বাইরে ছোটাছুটি শুরু করছেন, যেই আমার মেরে ফেললো, খেয়ে ফেললো, ওয়াশরুমের ভিতরে কে যেন কথা বলে। তখন বাড়ির তো মেহমানরা ছিলেন,
এই ধরনের হঠাৎ করে মারাত্মক ভয় পায় না, তো যে কেউ ভয় পাবে। ওয়াশরুমের ভিতর অন্ধকার একটা জায়গার মধ্যে কেউ যদি হঠাৎ করে কানের কাছে সেই ধরনের কথা বলে, যে কোনো সুস্থ মানুষেরই তো হার্ট ফেল করে মারা যাওয়ার কথা। তো উনি হঠাৎ করে এই ভয়টা পেয়েছেন, ওনার অবস্থা তো খারাপ হয়ে যায়, মানে ওনার খিঁচুনি উঠে যায়, মানে ভয় পেয়ে যা হয় আর কি। তো যাই হোক, ওনাকে সবাই শান্ত করার চেষ্টা করেন, যে যেটা দোয়া দুরুদ জানতেন ওনাকে ওরে ফু দিয়ে একটু স্বাভাবিক করা হয়। এখন এই সমস্যা তো চলতে পারে না। বিয়ের আগের দিন এই ঘটনা ঘটলো, তখন সজীব ভাইয়ের বাবা উনি চিন্তা করছেন যে পরের দিন তো বিয়ে, ওই হুজুরদের তো দাওয়াত করেছেন, বিশেষ করে ওই যেই শাহবাজপুর বাজারের মসজিদের ইমাম সাহেব ওনাকে দাওয়াত করেছেন এবং আরও কিছু আলেম ওলামাকে দাওয়াত করছেন, তারা তো আসবেন। চিন্তা করছেন যে আজকে রাত্রে কাউকে বিরক্ত করবো না, পরের দিন যেহেতু সবাই আসবেন এই বিষয়ে কথা বলবো। তো পরের দিন বিয়েতে ওনারা আসেন। তো একটা পর্যায়ে গত রাত্রের ঘটনাটা সবকিছু হুজুরদের কাছে খুলে বলা হয়। তখন শাহবাজপুর ওই বাজার যে মসজিদের ইমাম সাহেব উনি এই বিষয়টা শোনেন। শোনার পর উনি আরও যারা আলেম ছিলেন তাদের সাথে কথা বলেন। এর মধ্যে একজন আলেম বলে ওঠেন যে এই সমস্যার সমাধান হবে। সাধারণত যারা এরকম নিজের ভিটে মাটি আঁকড়ে ধরে থাকতে চায় জিনদের মধ্যে, তো এদেরকে সম্মানজনক বিদায় দেওয়ার একটা উপায় আছে। বিশেষ করে এরা তো পিশাচ শ্রেণী জিন। তোমরা দুটো ছাগল বা খাসি যেটাই হোক না কেন, এই দুটোকে জবাই করে তার রক্ত এই গর্তের মধ্যে ফেলে দিতে হবে। এই যে গর্তের মধ্যে তারা ময়লা আবর্জনা ফেলে, মূলত এই জায়গা দিয়ে ওরা থাকে। তো ওরা কি করবে, ওই রক্তটা খাবে। খাওয়ার পর ওরা তোমাদের উপর খুশি হয়ে চলে যাবে। তো জবাইটা কিন্তু শরীয়ত সম্মতভাবে করতে হবে এবং কালো সাদা হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। মূলত জবাইয়ের উপযোগী যে কোনো দুটো খাসি বা ছাগল হলেই হবে। একটা খাসি সজীব ভাই 2023 সালে 8,000 টাকা দিয়ে কিনে এনেছিলেন। আর একটা খাসি এই সজীব ভাইয়ের বোন যিনি ভয় পেয়েছিলেন, উনি নিজেই বেশ কয়েকটা খাসি পালতেন, তো একটা খাসি উনি দিয়ে দেন। এরপরে ওই দুটো খাসি জবাই করা হয়, জবাই করে ওই রক্তটা ফেলে দেওয়া হয় এবং যে মাংসগুলো, এই মাংসগুলো গরিব দুঃখীর মধ্যেই বিতরণ করে দেওয়া হয়েছিল। এরপর থেকে ওই ধরনের বড় ধরনের কোনো সমস্যা ওনারা ফেস না করলেও ছোটখাটো কিছু আলামত ওনারা টের পান। এর মধ্যে সজীব ভাই কি করেছিলেন, এই যে ওয়াশরুমে যখন ওনার মা এবং নানি ভয় পেয়েছিলেন, উনি 2011-12 সালের দিকে একবার রাতের বেলা ওই ওয়াশরুমে ইচ্ছাকৃতভাবে গিয়ে পরীক্ষা করার চেষ্টা করেছিলেন যে ঘটনা কি ঘটে। উনি নাকি ওয়াশরুমে যখন গিয়েছেন, ওনার কাছে মনে হলো মাথার উপর থেকে একটা দমকা বাতাস এসে ওনার শরীরে লাগলো এবং লেগে ওই বাতাসটা ওয়াশরুমের আর একটা পাশ দিয়ে বের হয়ে গেল। ওই পাশটা তো আটকানো ছিল, মনে হলো টিন ভেঙে বের হয়ে গেল। তো উনি এই জিনিসটা দেখার পর, উনি তো ওয়াশরুমে ঢুকেছিলেন জাস্ট কি হয় পরখ করার জন্য, তো ঢোকার সাথে সাথে এই ঘটনা ঘটেছে। উনি তো দ্রুত দৌড়ে বাইরে বের হয়েছেন। এটা কিন্তু 2011-12 সালের ঘটনা আর কি। তো ওই যে ওয়াশরুমটা ওনারা যে নতুন বাড়ি তৈরি করেছেন, তো বাড়ি তৈরি করার জন্য যে ইঞ্জিনিয়ারকে দিয়ে ডিজাইন করেছিলেন, তো অদ্ভুত ব্যাপার হলো বা কাকতালীয় ব্যাপার যেটাই বলি না কেন, নতুন যে ওয়াশরুমটা, ওই ওয়াশরুমের যেই জায়গাটা, এই জায়গাটা আগের ওয়াশরুমের জায়গাটা একই রকম ভাবে মিলে যায়। মানে কাকতালীয়ভাবেই হোক বা যেভাবেই হোক, ওয়াশরুম আগে যেই অবস্থায় ছিল নতুন বাড়ি করার সময়ও নতুন করে ওয়াশরুমটা ঠিক ওই জায়গাতেই নাকি তৈরি করতে হয়েছিল। তো এভাবেই চলছে। এখনো নাকি মাঝে মাঝে সেই জিনেরা ফেরত আসে। তো হুজুররা বলেছিলেন যে বহুকাল আগে থেকে ওরা বসবাস করে, তো এই জায়গার একটা মায়া রয়েছে, তাদের ত্যাগ করতে পারে না, এই জন্য মাঝে মাঝে তারা ফিরে আসে। আর ফিরে আসার সময় যদি কারোর সাথে দেখা হয়, ওরা রাগ করে, ওরা চিন্তা করে যে আমাদের জায়গার উপরে মানুষ থাকে, এই জন্য রাগ করে ওরা মাঝে মাঝে ভয় টয় দেখায় বা ভয়ের কথাবার্তা বলে। খুব বেশি আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, হুজুররা এটা বলছে। প্রিয় লিসেনার্স, ঘটনাটি এই পর্যন্তই ছিল। আমার কাছে কিন্তু একটি ব্যাপার একটু অদ্ভুত লেগেছে, সেটা হচ্ছে যে আমরা যেমন নিজেদের বাড়ির প্রতি একটা মায়া রয়েছে, নিজেদের বাড়ি ছেড়ে কোথাও যেতে চাই না, বাপ দাদার ভিটে মাটি ছেড়ে কোথাও যেতে চাই না, ঠিক তেমনি জিনদের মধ্যেও ওরা দীর্ঘকাল একটি জায়গায় বসবাস করতে করতে সেই জায়গার প্রতিও মায়া সৃষ্টি হয়ে যায়, ওই জায়গা ছেড়ে কোনোভাবেই যেতে চায় না। অনেক সময় দেখা যায় যে সরকার বিভিন্ন জায়গায় অ্যাকোয়ার করে নেয়, সেই জায়গার ন্যায্য মূল্য বা আরও বেশি মূল্য পাওয়ার পরেও
ওই জায়গা ছেড়ে আসতে কিন্তু মানুষের কষ্ট হয়। যদিও বা সরকার জনকল্যাণের জন্য সেই জায়গাগুলো অ্যাকোয়ার করে, যেটার মূল্যও দিয়ে দেয়, কিন্তু কেন আমরা ওই জায়গা ছেড়ে আসতে গেলে কষ্ট পাই? যদিও বা মূল্য তো পাচ্ছি, কারণ হচ্ছে ওই জায়গাতে আমাদের স্মৃতি রয়েছে। ঠিক তেমনি জিনেরা তাদেরকে ভোগ দেওয়ার মাধ্যম দিয়ে ওখান থেকে তাদেরকে বিদায় করলেও ওই যে একটা মায়া, ওই মায়ায় তারা বারবার ফেরত আসে, আর ফেরত আসলেই অনেক ভয়ানক ঘটনাগুলো ঘটতে থাকে। সুজীব ভাইয়ের মা কিন্তু এখনো অসুস্থ। ওই যে জিনেরা যে তার উপর কুফুরি করেছিল, কুফুরি করে ব্ল্যাক ম্যাজিক করেছিল, সেটার প্রভাবে উনি এখনো অসুস্থ। অনেক ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার তার কোনো রোগ ধরতে পারে না, কিন্তু হুজুররা বলেছিলেন যে ওনার এই কারণে হয়েছে। উনি আমল করছেন, অসুস্থ হন, একটু ভালো হন, এখন অনেকটা ভালো হলেও ওই প্রভাব কিন্তু ওনার কাটে নাই। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে দ্রুত সুস্থতা দান করুন। আর ইয়াসিন আহমেদ ভাই বলেছেন যে ওনাদের ওই গ্রাম সংলগ্ন, তারপরে এই যে মিয়ার বাড়ি, দিঘি সংলগ্ন আরও বেশ কিছু জায়গা নিয়ে অনেক ঘটনা রয়েছে। উনি পর্যায়ক্রমে সেই ঘটনাগুলো আপনাদের হোল ওয়ার্ল্ডের লিসেনারদের জন্য পাঠাবেন। ধন্যবাদ জানাচ্ছি ইয়াসিন আহমেদ ভাইকে। খুবই ভয়ানক ঘটনা আপনি পাঠিয়েছেন। আশা করছি লিসেনারদের এই ঘটনা শুনে ভয়ের এক ভিন্ন জগতে নিয়ে যেতে সক্ষম। যে ঘটনাটি পাঠিয়েছেন সেটা তার বাবার ঘটনা। তখন তার বাবার বয়স 19 বছর ছিল এবং ঢাকায় তিনি একটি কলেজে এসএসসি পরীক্ষার পর কলেজে ভর্তি হয়ে গ্রামে ছুটি কাটাতে যাবেন। ঘটনাটা আসলে খুব যে ঘটবার মতো ছিল এরকম কোনো ঘটনা না, বা এরকম কোনো প্রবলেম তিনি কখনো ফেস করেননি। তো ওনার গ্রামের বাড়িতে যেতে গেলে সদরঘাট থেকে লঞ্চ টার্মিনালে করে লঞ্চে করে যেতে হতো। সদরঘাটের লঞ্চ ঘাটে পৌঁছাবার পর তিনি যে উদ্দেশ্যের, গ্রামের বাড়ির উদ্দেশ্যে যে লঞ্চে করে যাবেন, সেই লঞ্চগুলো ততক্ষণে ছিল না। সবগুলো লঞ্চ তাদের এলাকার উদ্দেশ্যে ছেড়ে চলে গেছে। যেগুলো ছিল সেগুলো অত বড় লঞ্চ না, তখনকার আমলে এত বড় লঞ্চ ছিল না। তো তিনি অনেকক্ষণ বসেছিলেন, কারণ তিনি আবারও হোস্টেলে ব্যাক করবেন। হোস্টেলে ব্যাক করে যাওয়াটাও একটা দুঃসাধ্য, কারণ অনেক দূর হেঁটেই তিনি আসলে ঘাটে পৌঁছেছেন। এতগুলো মাল সামানা নিয়ে আবারও সামানা নিয়ে হোস্টেলে ব্যাক করাটা অনেকটা কষ্টকর। রিক্সাও ছিল, কিন্তু তিনি যখন ওই মুহূর্তে সদরঘাটে ছিলেন তখন সেই রিক্সাগুলো তার ওই এলাকায় ব্যাক করবার কথা না। আর এতগুলো বাস, তখন মুড়ির টিন ছিল, করতোয়া বাস সার্ভিস ছিল, কিন্তু এরকম খুব যে কন্টিনিউয়াস বাস এখনকার মতো তখন এরকম ছিল না। তো কোলাহলও ছিল না। আর উনি থাকতেন ফার্ম গেটের তেজগাঁয়ের আশপাশের এলাকায়। তো উনি যখন অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করলেন, তখন তিনি দেখলেন যে তার সাথেও আরও 10-12 জন লোক তাদের এলাকায় যাবার জন্য অপেক্ষা করছে। আসলে এই ধরনের মানুষরা ওই এলাকায় যাওয়ার জন্য মোস্ট অফ দ্য টাইম আসে এবং ওয়েট করে কোনো অল্টারনেট ওয়েতে যাওয়া যায় কিনা। তো হঠাৎ করে তারা দেখে নৌকার ট্রলারের একটা কর্নারে, ওই সদরঘাট তখন টার্মিনাল এত বড় ছিল না, ওই কর্নার দিয়ে একটা ট্রলার ওয়েট করছে, তাদের এলাকায় যাবে। এবং যে ট্রলারের যে হেল্পার, সে বারবার বলছে এই এলাকায় যাবেন কিনা। তো তিনি সহ আশপাশের আরও 12 জনের মতো ডিসাইড হয় যে তারা ট্রলারে করে রওনা দিবেন। এবং লঞ্চে যে ফাস্ট যাওয়া যায়, ট্রলারে কিন্তু অতটা জোরে যাওয়া সম্ভব না। তো তারা ট্রলারে উঠে বসেন এবং প্রায় তিনি রওনা দেন সন্ধ্যা 7টার দিকে। প্রায় 8 ঘন্টা লাগে তার এলাকায় পৌঁছতে। আমি বলছি না কোন এলাকায় তিনি যাচ্ছেন, প্রায় 8 ঘন্টা লাগে। তো এত মাঝখান দিয়েও যাওয়া সম্ভব না, কারণ চাঁদপুরের 3 নদীর মোহনা, আর নদীর সাইজ তখন এত ছোট ছিল না, নদী ছিল অনেক বড়। তো কর্নার দিয়ে বিভিন্ন শাখা প্রশাখা ধরে সেই ট্রলারটা এগোচ্ছিল। তো হঠাৎ করে গুড়ি বৃষ্টি শুরু হয়ে যায়। আর সেই মুহূর্তটা আসলে বর্ষাকালের শুরুর মুহূর্ত ছিল, ঝড় বাদলের সময় ছিল, হালকা বাতাসের সাথে বৃষ্টি হচ্ছিল। তো তারা ছইয়ের নিচে চলে আসে। ছই বলতে যেই কাওয়ারটা ছিল, আসলে ছই বলাটা ঠিক না, তো ইঞ্জিন চালিত নৌকা, তো পুরাতন ইঞ্জিন চালিত নৌকা, ট্রলারের মতো। তো ওটা রওনা দিয়ে দেয় তারা। একটা পর্যায়ে যখন তারা মাঝ নদীতে চলে আসে, তখন তাদের এই নৌকাটা ভিড়ানো লাগে, কারণ
ঢেউ এবং প্রচণ্ড ঢেউ প্লাস ঝড়ের মতো মাঝ নদীতে ঝড় শুরু হয়ে যায়। তো তাদেরকে সেখানে প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার লাগে ঝড় চলে যাওয়ার জন্য। এবং যেই ওয়েতে রাতের বেলা তো অন্ধকার, এতটা আলো নাই যে দেখে বোঝা যাবে। তো মাঝি যিনি আসলে এই ট্রলারগুলো চালান তারা আসলে এক্সপার্ট যে কোন জায়গা দিয়ে গেলে তাদের এলাকায় যাওয়া যাবে। আর চাঁদপুরের 3 নদীর মোহনা তখন এতটাই বড় ছিল, অনেকটা সমুদ্রের মতো লাগতো, অ্যাকর্ডিং টু শৈবাল ভাইয়ের বাবা। শৈবাল ভাই নিজে বলেছেন যে তার বাবা বলেছেন যে ওই সময়টায় চাঁদপুরের 3 নদীর মোহনাটা এত বড় লাগতো যে যদি কেউ ওই মোহনার মাঝখানে যেত তাহলে মনে হতো দূর দূরান্তে কোনো তীর দেখা যেত না, সমুদ্রের মতো লাগতো। তো তারা একটা কর্নারে বসেছিল, মানে খালি বসেছিল, আর প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। কোনো মতে নৌকাটা বেঁধে তারা বসেছিল। আর ওইখানে ওইটা একটা লঞ্চ ঘাটের সাথেই। তো তারা কিছুক্ষণ পর সেই জায়গাটা রওনা দেয়। তো তখন অলরেডি ওই 2 ঘন্টার জন্য তারা আসলে খুব গভীর রাতে চলে যায়। তখন বাজে রাত 1টা। তার একটা পুরাতন ক্যাসিও ঘড়ি ছিল, সেই ঘড়িতে তিনি দেখেন রাত 1টা বাজে। এবং তখন তারা অর্ধেক নদীর কাছে অর্ধেক পথ পাড়ি দিয়েছে, অর্ধেকের তো একটু বেশি পথ পাড়ি দিয়েছে। রাত 2:45 3:30টার দিকে তারা আসলে তাদের এলাকায় পৌঁছে যায়। তো তাদের এলাকা পৌঁছাতে নৌকার মধ্যে যাত্রী সংখ্যা ছিল মাত্র 3 জন। 3 জনের মধ্যে শৈবাল ভাইয়ের বাবা মাহফুজ সাহেব, তিনি আসলে শৈবাল ভাইয়ের বাবা বলাটাই সুবিধা আমাদের জন্য। তো তিনি আসলে লঞ্চ থেকে নামেন, ট্রলার থেকে নামেন, লঞ্চ বলে ফেললাম, ট্রলার থেকে নামেন। তো ট্রলার থেকে নামার পর ট্রলার সেখান থেকে ছেড়ে দেয়। তো তাদের বাসা আছে লঞ্চ ঘাটের, তিনি লঞ্চ ঘাটেই নামেন। লঞ্চ ঘাট থেকে তাদের বাড়িতে হেঁটে যেতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগে। তো তিনি হাঁটা ধরলেন। আর ওই মুহূর্তে কোনো রিক্সা পাওয়ার কথা না। আর এই এলাকায় তিনি বড় হয়েছেন, এলাকায় তার মানুষজন পরিচিত। তিনি জানেন যে এত রাতে এই জায়গায় অন্ধকার, ইলেকট্রিসিটি তো প্রশ্নই আসে না, এত রাত অন্ধকার হবে। তো ভয়ের জায়গা হচ্ছে যে তিনি যখন এখানে থাকতেন তখনও তার মাঝে মধ্যে ওই জায়গাটা যেতে ভয় লাগতো। কিন্তু আজকে এই বৃষ্টি প্লাস আবহাওয়া, তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, বাতাস, তার ভালো লাগছিল না। তাই মনে হচ্ছে যে ঘাটেই বসে থাকি। কারণ ওই লঞ্চ ঘাটগুলোতে যে পন্টুনগুলোর মতো ছিল যেখানে সে লঞ্চ ভিড়ে, সেখানে কিন্তু যাত্রী ছাউনি আছে, তখনও ছিল, কিন্তু যাত্রী ছাউনিটা তালা দেওয়া ছিল। তো তিনি হাঁটা ধরেন তার গ্রামের বাড়িতে। ওই লঞ্চ ঘাটের সাথে বাজার আছে। তো বাজারের মধ্যে দেখেন যে প্রত্যেকটা দোকান বন্ধ। আর এগুলি দোকান বন্ধ হয়ে যায় সন্ধ্যার দিকেই, রাতের বেলা পর্যন্ত যায় না, সন্ধ্যার দিকেই বন্ধ হয়ে যায়। কারণ ইলেকট্রিসিটি নাই। আর কুপি জ্বালিয়ে খুব 1-2টা দোকান ছাড়া সব খোলা থাকে না বাজারে। তাদের বাড়িতে হাঁটা ধরেন। তো হাঁটা ধরার একটা পর্যায়ে তিনি যখন তাদের এখানে একটা বাঁধ আছে, বাঁধের উপরে ওঠেন। বাঁধ থেকে নেমে যখন বাড়ির দিকে হাঁটা দেন, তখনও বাঁধ আসলে হয়নি, ওই বাঁধ তখনও হয়নি। তো তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। অর্ধেক রাস্তা যাওয়ার পরে তাদের ওই বাড়িতে যেতে একটা কবরস্থানটাতে রেগুলার মানুষের কবর দেওয়া হয়। মানে এটা তার আসলে অনেকগুলো কবরস্থানের মধ্যে ওই যে কবরস্থানের কথা বলছি সেটা তার বাড়ি থেকে তখনও 10 মিনিটের দূরে। তাদের এটা পৈতৃক কবরস্থান না। তবে এই কবরস্থানের পাশে ক্ষীরা ক্ষেত ছিল। তারা প্রায় সময় ক্ষীরা তুলে খেত। সন্ধ্যা রাত অনেক সময় তারা বন্ধু বান্ধবরা মিলে এই কবরস্থানের আশপাশে কাটিয়েছে। কিন্তু ওই দিন বাতাস ছিল আর আকাশ ছিল পুরা লাল, একদম বৃষ্টি, লাল টকটকে লাল। মানে আকাশের ওই লাল টকটকা আবহাওয়াটাও রাস্তায় পথ চলতে হেল্প করছিল। আর পিছলা হওয়ার কারণে বৃষ্টি হয়েছিল, কাদা হয়েছিল। তো তিনি স্যান্ডেল খুলে পা খালি পায়ে হাঁটবেন। কারণ গ্রামের মানুষ যারা মুভ করেন তারা কিন্তু খালি পায়ে কাদার মধ্যে হাঁটতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কারণ স্যান্ডেল পরে হাঁটলে পিছলিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তিনি পায়ের আঙ্গুল দিয়ে কাদা মারিয়ে কামড় দিয়ে কামড়ে যাচ্ছিলেন। তো তাদের ওই জায়গাটায় কাদা ছিল হচ্ছে প্রায় হাঁটু সমান কাদা, এমন অবস্থা। তো তাকে একটু ওই কবরস্থানের উঁচু ঢিবি ক্রস করে গেলে, কবরস্থান পাশ দিয়ে গেলে একটু সুবিধা হয় যে কাদার মধ্যে দিয়ে যাওয়ার লাগে না। তো তিনি আসলে এত কিছু চিন্তা করেন নাই। তিনি চিন্তা করেন যে কাদাটা যতটুকু কম পারানো যায় আর কি, ঘাস তো ভিজা সব। তিনি এদিক দিয়ে হাঁটা শুরু করলেন। তো পায়ের মধ্যে কাঁটার মতো কিছু একটা ফুটে যায় তার। তিনি খুব অবাক হয়ে যান যে
পায়ের মধ্যে কাটা ফুটলো এখন এই মুহূর্তে। তো ব্যাগটার থেকে নেমে তিনি কাটাটা হাত দিয়ে ফিল করার চেষ্টা করেন, কারণ ওই মুহূর্তে তার কাছে না ছিল কোনো টর্চ। আর এখন যেমন অনেক ঘটনা শুনতে গেলে দেখা যায় মোবাইল ফোনের টর্চ ইউজ করে অনেকে, কিন্তু তখন তো মোবাইল ফোন ছিল না আর তার হাতে টর্চও ছিল না। তিনি হাত দিয়ে ফিল করার চেষ্টা করেন কাটাটা ফিল করতে পারছেন কিনা। তিনি হাত দিয়ে কাটাটা বের করে ফেলেন। কাটাটা বের করার পর তিনি আবারও হাঁটা শুরু করেন। তো কবরস্থান তখন তার থেকে প্রায় 100 গজ দূরে। তো 100 গজ দূর থেকে তিনি কবরস্থানের ভেতর থেকে খুব সুন্দর গন্ধ পাচ্ছিলেন। মনে হচ্ছিল কবরস্থানের ভেতর থেকে সুন্দর আতরের স্মেল, গোলাপ জলের স্মেল, মিক্সড একটা স্মেল আসছে। তিনি দেখলেন যে অনেকগুলো মানুষ কবর দিচ্ছে, মানুষের সেই। তো প্রায় 100 থেকে 150 গজ দূরে কবরস্থান, এবং কবরস্থানের ঠিক মাঝ বরাবর কিছু গাছপালা লাগানো ছিল। আর কবরস্থানের চারিপাশে বাউন্ডারি ছিল বেড়ার। তখনও কবরস্থান পাকা করা হয়নি। এখন সেই কবরস্থান পাকা করা, গ্রামের ওই কবরস্থানটা, কিন্তু তখন সেই কবরস্থানটা পাকা করা না। আমি খুব শিগগিরই সেই কবরস্থানের ছবি আপনাদের সাথে শেয়ার করব। তো কবরস্থানটা পাকা করা না। তো তিনি যখন হেঁটে ওই কবরস্থানের কাছাকাছি যান, তো তিনি দেখেন যে প্রায় 10 থেকে 15 জন মানুষ একটা কবরের মধ্যে জন্য বিজি, যেখানে মাঝখান থেকে একটা আলো আসছে। এটা না হেজাকের আলো, না কুপির আলো, কিন্তু এই কুপি তো এই বৃষ্টিতে জ্বালানো সম্ভব না। তারপরও যেহেতু উপরে গাছ ছিল, তিনি মনে করছিলেন যে হয়তোবা কুপি ওখানে জ্বালানো আছে। কিন্তু যে পরিমাণ আলো নিচ থেকে আসছে, মনে হচ্ছে কবরের ভেতর থেকে আলো আসছে, যেটা তার কাছে মনে হচ্ছিল। তিনি কাছে যান, কবরস্থানের একদম কাছে চলে যান। নতুন যে কবরটা হচ্ছে, তো দূর থেকে তিনি জিজ্ঞেস করেন, কেউ ভাই, কার কবর এটা? তো কোনো সারা শব্দ আসে না। তো তিনি যখন কাদার জন্য তিনি আরেকটু শুকনো পথ খুঁজতে খুঁজতে কবরস্থানের ভিতরে ঢুকে যান। একটু সামনে আগানোর পরে তিনি দেখেন যে কেউ নাই কবরস্থানের ভিতর, একটা বান্দাও নাই। গাছটার কাছাকাছি যাওয়ার পর তিনি দেখেন কোনো কবরও এখানে খোঁড়া না। কি আশ্চর্য অবস্থা! তিনি পায়ের ব্যথায় হঠাৎ করে ব্যথাটা বেড়ে যায়, যে জায়গাটায় দিয়ে কাটা ফুটেছিল। মনে হচ্ছে শিং মাছের নাকি ঘাই দিলে সেরকম ব্যথা হয়, তার পায়ের ওই পোর্শন থেকে সেরকম ব্যথা হচ্ছিল। তিনি হাঁটতে পারছিলেন না, তার পা অসাড় হয়ে যাচ্ছিল। এবং তিনি সেই কবরস্থানের ঠিক যেই জায়গাটায় কবর দিতে দেখেছিলেন, তিনি সেই জায়গাটায় বসে পড়েন। আসলে এই বসাটা তিনি এক্সপেক্ট করছিলেন না, আর বসাটা কবরস্থানের মাঝ বরাবর হবে সেটাও তিনি এক্সপেক্ট করছিলেন না। তো তার কাছে মনে হচ্ছিল চারপাশে চতুষ্পদ জন্তু যদি ঘুরে বেড়াতে থাকে এবং সেটা যদি কোনো ঘাসের উপর দিয়ে মারানোর শব্দ আসে, ঠিক সেরকম শব্দ চারপাশ দিয়ে রাউন্ড বাই রাউন্ড তিনি পাচ্ছিলেন। তো তার চারপাশে কেউ হয়তো কোনো চতুষ্পদ জন্তু হয়তো বা চলে এসছে। তো তিনি মনে করলেন যে তাদের এলাকায় তো শিয়ালের উপদ্রব আছে, আর শিয়াল তো একত্রে পেলে অ্যাটাক করে বসতে পারে। তিনি বলেন যত কষ্টই হোক তিনি উঠে দাঁড়ালেন, কিন্তু উঠে দাঁড়ানোর পর হাঁটবার শক্তি পাচ্ছিলেন না, এবং একটা পর্যায়ে তিনি বসে পড়লেন। আবারও হাঁটতে পারছিলেন না, সাপোর্ট নিয়ে হাঁটতে পারছিলেন না। একটা গাছের ডাল পর্যন্ত ভেঙেছিলেন সাপোর্ট নিয়ে হাঁটবেন বলে, তো সেটা নিয়ে সাপোর্ট নিয়ে কবরস্থানের বাইরে যেতে পেরেছেন, কিন্তু ওই জায়গাটা ক্রস করতে পারছিলেন না। তিনি যখন কবরস্থানটা ক্রস করে মোটামুটি আবারও 100 গজ দূরে যান, তিনি দেখেন সে জায়গায় আবারও সেই একই স্থানে কবর হচ্ছে, 15 জন দাঁড়িয়ে আছে, 15 জনের বেশি হতে পারে, এটা তিনি বুঝতে পারছিলেন না। কিন্তু সেই জটলাটা তিনি আবারও দেখতে পেলেন। এবার তিনি মোটামুটি কনফার্ম হয়ে গেছেন যে তার সাথে যেটা হচ্ছে হয়তো তাকে দেখানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, এবং তিনি যেন ভয় পান সেটা ইনশিওর করা হচ্ছে। কিন্তু কেউ তার কাছে আসছে না বা কেউ তার কাছে এসে ভয় দেখাচ্ছে না। কিন্তু তিনি করে টাইপের একটা কান্নার শব্দ কবরস্থানের ঠিক ওই মজলিস থেকে পাচ্ছিলেন। মজলিস বলা মানে ওই গ্যাদারিং থেকে পাচ্ছিলেন তিনি। তো তিনি যেটা বললেন যে উনি যখন দূরে চলে এসছে, তখনও কবরস্থানের মাঝখান থেকে বেশ আলো ছড়াচ্ছিল, যেটা খুবই আলোকিত করে ফেলছিল আশপাশটা। কিন্তু তিনি এতটুকু বুঝে যান যে তিনি যদি আবারও কবরস্থানের দিকে আগান, তাহলে অবশ্যই সেখানে আর তারা থাকবে না।
যাওয়া আগানোর সাথে সাথে। তো তিনি আস্তে আস্তে করে সেখানে আশহাদু আল্লাহ অনেক কালিমা শাহাদাত পরে আস্তে আস্তে আগাতে লাগলেন তার বাড়ির দিকে। যত জোরে পড়ানো যায় তিনি অনেকবার চেষ্টা করলেন, বারবার মানে যত ফাস্ট হাঁটা যায়, কিন্তু হাঁটতে পারছিলেন না তিনি যত দূরে যায় ততই শব্দ আরও জোরে হতে থাকে এবং আলো চারিপাশে আলো ছড়িয়ে যেতে থাকে। তো তিনি দূর থেকে কবরস্থানের দিকে আবারও পেছনে ফিরে তাকান এবং দেখেন পুরা কবরস্থান আলোকিত এবং সেখানে অনেকগুলো মানুষ দাঁড়ানো। প্রত্যেকটা মানুষ বিভিন্ন কাতারে কাতারে কবর দিচ্ছে, মনে হচ্ছে সে জানে 8-10টা কবর হচ্ছে। জিনিসটা তার কাছে খুব খটকা লাগে এবং তিনি ওই জায়গার থেকে যত পারে আর না তাকিয়ে কালেমা শাহাদাত পড়তে এগিয়ে যায়। রাস্তার মাঝখানে তিনি দেখতে পান যে ওই কবরস্থানের ভিতর দিয়ে আরও আবার একটা পর্যায়ে কৌতূহলবশত তিনি আবারও পেছনে তাকান যখন অনেক দূরে চলে আসেন, আর তার বাড়ি তখন তার কাছ থেকে 2-3 মিনিটের হাঁটা রাস্তা। তখন মেইন রাস্তা থেকে মাঝখানের আইল দিয়ে উঠতে হবে আর কি, আইলের মতো ছোট একটি রাস্তা যেখানে সাইকেল যেতে পারে আর কি। তো সেটা দিয়ে যখন উঠেন তখন তিনি কবরস্থান তার চোখে পড়ে এবং তিনি যেটা পরিষ্কার দেখেন যে কবরস্থানে তখনও লাশ ঢুকছিল, ক্যারি করে লাশ কেউ ঢুকাচ্ছিল। তো তার ভাষ্য মতে সেখানে প্রায় 15-20টা কবর হয়েছে, কারণ কবরস্থানের সাইজ, গ্রামের বাড়ির কবরস্থানের সাইজগুলা এত বড় হয় না। তো এতটুকু তার মনে পড়ে যে ওই জায়গায় যে জায়গায় কবর যদি প্রপারলি কবর কেউ দিয়ে থাকে সেখানে 15-20টা কবর হবে। তো তিনি বাড়িতে যান, বাড়িতে পৌঁছানোর পর দরজা নক করেন, কিন্তু দরজা কেউ খুলছিল না ওই মুহূর্তে। তাদের বাড়িতে সবাই ঘুমছিল এবং তিনি একটা পর্যায়ে দরজার সামনেই বসে পড়েন। অনেকক্ষণ পর তার মা যখন ফজরের আজান দিচ্ছিল, তার ওই জায়গায় বসে পর 10-15 মিনিট পরেই ফজরের আজান দিয়ে দেয়। তো তখনও বৃষ্টি হচ্ছিল, তিনি মোটামুটি ঘরের বাইরের যে চালা ছিল চালার নিচে বসেছিল যাতে না ভিজে। তো তার মা যখন ঘুম থেকে ওঠে তখন তার মা দেখতে পায় যে তিনি বসে আছে ঘরের বাইরে। তখন কুপি জ্বালানো হয়, তখনও মানে ফজরের ওয়াক্ত, কিন্তু ওই হারিকেন জ্বালিয়ে দেখা হয় যে তার পায়ের অবস্থাটা, পায়ের ভেতর থেকে তখনও রক্ত বেরোচ্ছিল এবং সেই রক্তের রেশ প্রায় মনে হচ্ছিল যে পুরো সারা রাস্তায় রক্ত পড়েছে, এরকমভাবে ধরলেই রক্ত আসছিল। আর এত বড় কাটা আসে তিনি পা থেকে বের করেন না যে এত রক্ত বেরোবে। এই জিনিসটা তার কাছে একটু অবাক লাগে। ওই 5-7 দিন জ্বরে তিনি একদম গ্রামের বাড়িতে কোনো কাজ করতে পারেননি। আসলে গ্রামের বাড়িতে যাওয়া হয় কেন, তখন দেখা যায় যে ফসলের জমি হেল্প করার জন্য, বাবা মাকে হেল্প করার জন্য, গরুর খাদ্য কাটার জন্য, ঘাস কাটার জন্য মাঝে মধ্যে যে ছুটি পেলেই ঢাকার মানুষরা গ্রামের বাড়িতে যে বাবা মাকে গৃহস্থলীর কাজে হেল্প করতো। তো তিনিও বাড়িতে যান, কিন্তু ওই 7 দিন তিনি কিছু করতে পারেননি। তার যে ছুটি ছিল সেটা তিনি কাজে লাগাতে পারেননি, কারণ 7 দিনই তার প্রচণ্ড জ্বর ছিল। ওই শল্য চিকিৎসক নিয়ে এসে নাকি প্রায় ওষুধ খাইয়ে তাকে 7 দিনের মধ্যে নর্মাল করতে পারেনি। মাঝখান দিয়ে তার জ্বর উঠেছিল প্রায় 103 ডিগ্রির উপরে। ওই শল্য চিকিৎসক এসে তার জ্বর যখন মেপে দেখে যে জ্বর অনেক বেশি এবং তার শরীর পুড়ে যাচ্ছিল, এর মাঝখানে নাকি, এটা তার মনে নাই, তার মাঝখানে নাকি শরীর থেকে সব কাঁথা টাথা উঠিয়ে তিনি নাকি হাঁটতে পারছিলেন না, তারপরও হেঁটে কবরস্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং নাকি জোরে জোরে চিৎকার করে সবাইকে বলছিলেন, আমাকে কবরস্থানে যেতে দে, আমি কবরস্থানে যাব, ওখানে আমাকে ডাকছে। এটা তিনি আসলে শরীর খারাপ কারণে, এক্সেসিভ স্ট্রেস পড়ার কারণেই করেছিল, যেটা তিনি বলেছেন আর কি। তো কবরস্থানে সেই ঘটনাটা পরে যখন তার বাবা আমাকে বলে, তিনি তখনও বলেন এই যে তিনি আসলে কবরস্থানের এই জিনিসগুলো দেখেছেন, তিনি জাস্ট বলেছেন কাটা ফুটেছিল। তো পরে যখন বলে যে কবরস্থানে এরকম আমি দেখেছি, অনেকগুলো কবর হতে দেখেছি, অনেকগুলো মজলিস, অনেকগুলো গ্যাদারিংস দেখেছি, সেখানে নতুন নতুন লাশ ঢুকতে দেখেছি, তখন তার বাবা মা বলে যে প্রায় মাসখানেক আগেও নাকি এক লোক নাকি ঢাকা থেকে এসেছিল, রাতের বেলা নাকি তিনি দেখেছেন ওখানে একটা কবর হচ্ছে। কিন্তু ওইটা পরের দিন নাকি যাওয়ার পর দেখে যে ওই জায়গায় কোনো কবর টবর নাই। নতুন কবর থাকলে তো সেখানে তারা বেড়া টেরা দিয়ে রাখে, কলা পাতা উপর দিয়ে রাখে, একটা নিশানি রাখে আর কি, কিন্তু এরকম কিছু নাকি ছিল না। তো পরবর্তী সময়ে তিনি অনেকবারই বাড়িতে গেছেন কিন্তু আর এরকম কিছু দেখেননি, ওইটাই তার লাস্ট। এবং ঢাকায় আসার পরে প্রায় পরীক্ষা শেষ করার পর ইউনিভার্সিটির ভর্তি যুদ্ধ সব মিলিয়ে তাই প্রায় তার
3 বছর ঢাকার মধ্যে থাকা অবস্থায় তিনি হয়তো 1-2 বার গেছেন বা 3-4 বার গেছেন গ্রামের বাড়িতে, কিন্তু ওই 3-4 বার যতবারই সময় পেয়ে গেছেন ততবার আর তিনি এসব কিছু দেখেননি। তো ওই দিনের রাতটা তার বেশ স্মরণীয় ছিল বিধায় তিনি আমাদের সাথে এটি শেয়ার করেছেন শৈবাল ভাইয়ের মাধ্যমে। শৈবাল ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে তিনি তার গ্রামের বাড়ির তার বাবার এই অবস্থানের ঘটনা আমাদের শেয়ার করলেন। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামির আনসারি আজকে ভৌতিকতায় হাজির হয়েছে আপনার সামনে একটি ঘটনা নিয়ে। ঘটনাটা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি চট্টগ্রাম থাকেন। তো যেভাবে এটা আমাকে শেয়ার করা হচ্ছে সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি। শুরুতে সেভাবে বলেছেন এটা একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, একটা পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা। কিছু কিছু ক্ষেত্রে এই ঘটনায় বেশ কিছু বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে। সেভাবেই আমি এখন ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করছি। কবির ভাই তিনি থাকেন চট্টগ্রামের মুরাদপুরের কোন একটা জায়গায়। 3 তলা বাসা, সম্পূর্ণ তার নিজের। 1ম তলা এবং 2য় তলা একটা অফিস ভাড়া দিয়ে তিনি তার পরিবার নিয়ে নিজেই 3 তলা থাকতেন। 2020 সালে করোনায় ব্যবসায় খারাপ যাওয়ার কারণে নিচের 2টা ফ্লোর যে অফিস ছিল সেটাও ছেড়ে ভাড়াটিয়া চলে যায়। বেশ কয়েক মাস ফাঁকা থাকার পর 2021 সালের শুরুর দিকে হাটহাজারী থেকে এক হুজুর আসেন, বলেন যে তিনি কবির ভাইয়ের নিচে 2টা ফ্লোর ভাড়া নিতে চান মাদ্রাসার জন্য। কবির ভাই আর না করতে পারলেন না, যেহেতু মাদ্রাসা হিসেবে সেই হুজুর ভাড়া নিতে যাচ্ছিলেন। এরপর ফেব্রুয়ারি মাসে মাদ্রাসার সেই কার্যক্রম শুরু হয়। সেখানে যিনি অধ্যক্ষ ছিলেন তার নাম ছিল আমিনুল হোসেন, আর যেই হুজুর মাদ্রাসা ভাড়া নেওয়ার জন্য এসেছিলেন তার নাম ছিল জয়নাল। এই দুজনই মাদ্রাসায় থাকতেন, আর বাকি 3-4 জন হুজুর যারা আছে তারা ক্লাস নিয়ে চলে যেত। মাদ্রাসা চালু হওয়ার পর বেশ ভালোই চলছিল তখন মাদ্রাসাটা। তো কবির ভাইয়ের খুব ভালো লাগতো যে ভোর হতেই তিনি ছাত্রদের কোরআনের ধ্বনি শুনতে পেতেন। আর ওনার একটা অভ্যাস হয়ে গিয়েছিল যে সকালে নাস্তা সেরেই তিনি নিচে মাদ্রাসায় হুজুরদের সাথে টুকটাক গল্প করতেন, দিনের আলাপ করতেন। কয়েকদিন পর সকাল তখন 6:30 কি 7টা বাজবে, হঠাৎ নাকি নিচের থেকে চিৎকারের মতো একটা আওয়াজ এবং কান্না করছে কেউ জোরে জোরে, একটা ছেলের কণ্ঠ। কবির ভাই তখন ঘুমিয়েছিলেন। তার স্ত্রী জেগে উঠে বলেন, চিৎকার করে কে? মাদ্রাসায় কোনো সমস্যা হলো নাকি? কবির ভাই দ্রুত ঘুম থেকে উঠে যখন তিনি নিচে নামতে যাবেন, এরপর শুনেন যে চিৎকারের আওয়াজটা আর নেই। পরে তিনি ভাবেন আশেপাশে কেউ হয়তো চিৎকার করেছে, কারণ মাদ্রাসা থেকে তো এরকম আওয়াজ আসবার কথা না। পরবর্তীতে সকালে নাস্তা খেয়ে তিনি প্রতিদিনের মতো সেই মাদ্রাসায় যান। যিনি অধ্যক্ষ ছিলেন সে আমিনুল হুজুরের রুমে গিয়ে তিনি কথা বলতে থাকেন। কথায় কথায় জিজ্ঞাসা করেন, আচ্ছা হুজুর, সকালে কোনো চিৎকার শুনতে পাইছেন? জোরে জোরে কান্না করতেছিল কে জানি। হুজুর বলেন, কেন, কোন সমস্যা হয়েছে ভাই? কবির ভাই বলেন, সমস্যা মানে 7 সকালে হঠাৎ এমন চিৎকার শুনলে ভয় পাওয়ার কথা না। হুজুর বলেন, আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি খেয়াল রাখবো। জয়নাল মনে হয় মেইন দরজা খোলা রাখছিল, জন্য উপরে আওয়াজ গেছে। এরপর কবির ভাই বলেন, আপনার এখান থেকে আওয়াজ গেছে? কোনো সমস্যা কি হয়েছে বলেন তো? আমিনুল হুজুর বলেন, ভাই আমার এখানে যে শুধু ছাত্র পড়ায় তা কিন্তু না, মাঝে মাঝে টুকটাক রোগীও দেখি। কিসের রোগী জিজ্ঞেস করতে হুজুর বলেন, ওই তো টুকটাক ঝাড়ফুঁক, জিনতারাই, এই আর কি। কবির ভাই আশ্চর্যের সাথে তখন বলেন, জিনতারান মানে? আপনার সাথে কি জিন থাকে নাকি? আমার বাসায় জিন আসে? হুজুর বলে, আরে ওইটা ভয়ের কিছু নাই, জিনে আসলে রোগী থাকলে মাঝে মাঝে একটু এখানে আসে, এই আর কি। কবির ভাই খানিকটা হক চকিয়ে বসে বলেন, হুজুর বাড়িতে বউ বাচ্চা নিয়ে থাকি, এসব আবার কোনো ক্ষতি করবে না তো? হুজুর বলে, দেখেন রোগী তেমন আসে না, তবে পরিচিত কোনো হুজুর রেফারেন্স যদি আমার কাছে পাঠায় তখন আমি সেই ধরনের রোগী একটু দেখে একটু কই। আর হ্যাঁ, 2-1টা দিন আমার সাথে সেই মাদ্রাসা লাইনে যখন পড়ালেখা করতাম তখন থেকেই থাকে। তখন একটু কৌতূহলবশত কবির ভাই বলে, আচ্ছা জিন মানুষকে আসর করে কিভাবে, আর আপনার সাথে জিন আসলো কিভাবে? কখনো কি কোনো ঘটনার সম্মুখীন হয়েছেন? হুজুর একটু হেসে হেসে বলছেন, ভাইজান 26 বছর এই লাইনে আছি, আর আপনি আমারে বলেন ঘটনা আছে কিনা?
এগুলা কি শুনান? কবির ভাই তখন বলেন যে, কি বলেন হুজুর, আমার তো এসব ব্যাপার বেশ আগ্রহ, খুব বেশি ইন্টারেস্ট। অনেক অনুরোধ করবার পর হুজুর একটা ঘটনা বলতে রাজি হয় তখন, তবে তিনি এটা মোটেও বলেন না যে জিন তার সাথে কিভাবে আসে। এরপর তিনি কথায় কথা আবার এরকম গল্প করে যান এবং কবি সাহেব একটাই কথা, হুজুরটাকে ঘটনা বলেন, ঘটনাটা শুনি। এরপর তিনি ঘটনা শুরু করেন। হুজুর বলে 2016 সালের ঘটনা সেটা। চিটাগাংয়ের কাছেই রাউজান গিয়েছিলেন এক মাহফিলে। শীতের রাত থাকায় যেহেতু আগেই ফিরতে হবে, তাই ঠিক করে দুপুরে শুরু হওয়া যে মাহফিলটা তিনি শুরু করেছিলেন সেটা রাত 11টা-12টার মধ্যে শেষ করে দিবেন। তো মাহফিল শেষ করে রাত তখন 11:15 মতো হবে। তিনি যখন স্টেজ থেকে নামতে যাবেন তখন সেখানে তত্ত্বাবধানে থাকা এক লোক এসে বলেন, হুজুর আপনার রাতে খাওয়ার দাওয়াত আছে। হুজুর জানতে চাইলে বলা হয়, এই মাহফিল যার জায়গায় আয়োজন করা হয়েছে তিনি রাতে বাসা খাওয়ার দাওয়াত দিয়েছেন। আমিনুল হুজুর আর না করতে পারে না তখন। তিনি সেই লোকের সাথে এই মিনিট 5 খাটলে একটা দূরত্বে একটা বাসা, সেখানে খাওয়ার উদ্দেশ্যে দাওয়াতের উদ্দেশ্যে যান। বাসাটার কাছাকাছি গিয়ে যে এরিয়াটার ভিতর ঢুকবেন তিনি গেট দিয়ে দেখছেন যে খুব খানদানি একটা লোক দাঁড়িয়ে আছেন, সাদা পাঞ্জাবি পরা, দেখে বোঝা যাচ্ছিল। তার সাথে পরিচয় হয় তখন সেই হুজুরের। সেই লোকের নাম ছিল মনিরুল ইসলাম মনির। তিনি একবারে বাড়ির গেট থেকে হুজুরকে সালাম দিয়ে রিসিভ করার জন্য দাঁড়িয়েছিলেন এবং হুজুরের সাথে কুশল বিনিময় করেন হাত মিলিয়ে। হুজুর বাড়িতে ঢুকে দেখেন যে ড্রয়িং রুমটা বেশ বড়, অনেক সুন্দর। কিন্তু একটা বিষয় হুজুরের বেশ অবাক লাগে, তিনি 5-6 মিনিট ধরে যখন বাসায় ঢুকেন দেখেন বেশ বড় বাসা, কিন্তু সে মনির সাহেব একাই। আর যেই লোকটা হুজুরকে মানে দাওয়াত পৌঁছে দিয়েছিল তিনি বাড়ির গেট থেকে বিদায় নিয়ে নেন, ভিতরে আর আসেন না। হুজুর কিছুক্ষণ লক্ষ্য করে দেখেন সে বাসায় মনির সাহেবের সাথে তিনি কথা বলছেন, কিন্তু আশেপাশে কেউ নাই। হঠাৎ সেই মনির সাহেবের স্ত্রী আসে এবং হুজুরের সাথে পরিচয় হয়। মনির সাহেব বলে যে, আচ্ছা খাওয়া দাওয়া দাও, এরপর হুজুরের সাথে কথা বলি। খানিকটা একটু আচমকা হুজুরের চিন্তায় পড়ে যায় তিনি, যে আমার সাথে কথা বলবে মানে, আমার সাথে আবার কিসের কথা? হুজুর তখন মনির সাহেবকে বলেন, কি কোনো আর্জেন্ট কথা আছে, বলতে পারেন, কথা বলে তারপর খাই। মনির সাহেব বলে যে, না না না, আগে খেয়ে নি তারপর। হুজুর কিছুক্ষণ কথা বলার পর যখন খাওয়ার টেবিলে বসবেন দেখছে মনির সাহেবের মুখে যে হাসিটা আছে তা কেন জানাই মনে হচ্ছিল বেশ কষ্ট করে তিনি হাসি মুখে কথা বলছেন। আর ওনার স্ত্রীকে দেখবার পর মনে হচ্ছিল মনটা বেশ খারাপ। কান্না করলে চোখ মুখ যেমন ভার ভার থাকে ঠিক তেমন। তো খাওয়া খেতে খেতে হুজুরকে উদ্দেশ্য করে মনির সাহেব বলেন, হুজুর খাওয়ার পরে কিন্তু একটু সময় দিন, আপনার সাথে অনেকক্ষণ কথা আছে। আর আপনি টেনশন করবেন না, যত রাতই হোক আমার লোক আপনাকে গাড়িতে বাসায় পৌঁছে দিবে। হুজুর তখন চিন্তা করেছেন যে কি এমন কথা তিনি নাও করতে পারছেন না, লোকটা তাকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে। তারপর তারা খাওয়ার পর বসে। মনির সাহেব হুজুরকে বলেন, হুজুর এই যে বাড়িটা দেখছেন, এখানে আমি, আমার স্ত্রী, আমার এক ছেলে এক মেয়ে আর শাশুড়ি, আমরাই থাকি আপাতত। তিনি যেটা বলেন, যেটা ওনার গ্রামের বাড়ি ছিল, আসলে তার নিজ বাড়ি যেখানে তিনি সবসময় থাকেন বা স্থানীয়, সেটা হচ্ছে চট্টগ্রামের খুলশীতে। বিপদে পড়ে তিনি এখানে এসে থাকছেন। তার যে ব্যবসা সেটার জন্যই তাকে সবসময় শহরে যেতে হতো, মানে শহরে যেতে হয় আর কি রেগুলার। এই সমস্যাটা পারিবারিক সমস্যার কারণে তিনি এখন এখানে থাকছেন। বিপদটা কি জানতে চাইলে মনির সাহেব বলেন, সমস্যাটা তার ছেলে জিতুকে নিয়ে। প্রায় 8-9 মাস ধরে সে অসুস্থ। রোগবেলায় কিছুই ভাবে ধরা পড়ে না, কিন্তু শরীর এমন দুর্বল থাকে যে বিছানা থেকে উঠতে পারে না। মনে হয় যে পাতিটা নাকি অবশ হয়ে গিয়েছে। মনির সাহেব বলেন, দেশের বাইরেও তিনি চেক আপ করেছিলেন, কিন্তু ডাক্তারের একই কথা, কোনো রোগ নাই ছেলের। এই টেস্ট ওই টেস্ট, অনেক টেস্ট করে, কিন্তু সমাধান আর কিছু হয় না। কথাগুলো বলতে বলতে রাত তখন 12:30টার মতো হয়ে যায়। আমিনুল হুজুরের বেশি দেরি হয়ে যাচ্ছিল। খানিকটা বিরক্ত হয়ে তিনি মনির সাহেবকে বলেন, দেখেন ভাই, আপনার ছেলে অসুস্থ, আমি কি করতে পারি?
আমি তো ডাক্তার না। মনির সাহেব বলেন, হুজুর আপনাকে আর অনেক কথা বলার আছে, এক কাজ করি, কাল আপনার মাদ্রাসায় আসি, তারপর বিস্তারিত কথা বলবো। আপাতত বলে রাখি যে আমার ছেলেকে দুইজন হুজুর দেখেছিলাম, বেশ বড় মাপের হুজুর। দুজনই বলেছে যে ওকে তাবিজ করা হয়েছে, কিন্তু কেউ ওভাবে সমাধান করতে পারে নাই। তো তারপর সেদিনের মতো হুজুর এসে পরে পরের দিন সকালে হাটহাজারী সেই মাদ্রাসায় যান আমিন হুজুরের কাছে সেই মনির সাহেব। তিনি তারপর আবার বাকি কথা বলা শুরু করেন। ওই যে 8-9 মাস আগের কথা, তখন তিনি মনির সাহেব তিনি তার পরিবার নিয়ে খুলশিতে নিজ বাড়িতে থাকতেন। বেশ বড় ডুপ্লেক্স বাড়ি ছিল সেখানে। তার পরিবারের সদস্য বলতে তিনি, তার স্ত্রী, তার ইচ্ছা ছেলে মেয়ে দুজনকে নিয়ে তিনি থাকতেন। তো একদিন দুপুরে কলেজ থেকে এসে তার ছেলে জিতু সে তার বাবাকে বলছে, বাবা পরীক্ষা তো শেষ, আজকেই মাত্র শেষ হলো, কোথায় ঘুরতে যাবো, চলো না একটু কক্সবাজার যাই। তিনি বলছে, দেখো বাবা আমার তো কাজের অনেক চাপ, তুমি এক কাজ করো তোমার মায়ের সাথে দেখো, মাকে নিয়ে কোথাও ঘুরে আসো, যাও। তখন মনির সাহেবের স্ত্রী বলেন, আচ্ছা এক কাজ করি, মায়ের ওখানে যাওয়া হয় না, মানে মনির সাহেবের শ্বশুর বাড়ি যাওয়া হয় না, সে কথা বলছে যে সেখানে যাওয়া হয় না, এমনি তাহলে ওকে নিয়ে জিতুকে নিয়ে সেখানে থেকে ঘুরে আসি। তো তারপর সেদিন বিকেলে তারা চকরিয়াতে, জিতু, তার মা এবং তার ছোট বোন সেজুতিকে নিয়ে তারা সেই নানিবার উদ্দেশ্যে যায়, মানে জিতু তার নানিবার উদ্দেশ্যে যায়। ওরা যাওয়ার 3 দিন পর ফজরের আজানের সময়টা, মানে আজান দিবে এমন একটা ভাব, তখন সেই মুহূর্তে মনির সাহেবকে তার স্ত্রী ফোন দিয়ে বলে, জিতুকে বাসায় পাওয়া যাচ্ছে না, ঘরে কোথাও সেই নাই। এবং মনির সাহেব কথাটা শুনে একটু আকাশ থেকে মানে ভেঙে পড়লো, ঘরে নাই মানে কোথায় গেছে সে? আর তিনি আশ্চর্য হওয়ার একটা কারণ ছিল যে তার ছেলে ঘর, কোচিং আর কলেজ, এটুকুই তার সীমা ছিল, এর বাইরে সে কখন কোথাও আড্ডা দিত না, বাসা থেকে বের হতো না, খুব ভদ্র ছেলে ছিল সে। কথাটা শুনে মনির সাহেব দ্রুত শ্বশুর বাড়ি যান এবং সিদ্ধান্ত নেন যে তিনি গিয়ে থানায় চিঠি করবেন। মনির সাহেব বলেন যে তিনি যাওয়ার পর তার শাশুড়ি তাকে খোঁটা দিয়ে বলছিলেন, ছেলেটার কিছু শিখাও নাই, কই যায় না যায় খবর রাখো, আসার পর থেকে থেকে ফোনের পর ফোন, কোন মেয়ের সাথে কথা বলে কে জানে, এখন থানা জিডি করবা কোন দুঃখে, মান সম্মান দেবে বা, তোমার মতো একজন ব্যবসায়ী, তোমার মানুষ এক নামে চিনে, তুমি থানা যাইবা? মেজাজটা বেশ খারাপ হয়ে যায় কথা শুনে। এ কারণেই মনির সাহেব নাকি তো সচরাচর শ্বশুর বাড়ি তিনি আসতে চেতেন না। কি করবেন ভাবতে ভাবতে মনির সাহেবের ছোট শ্যালক হঠাৎ দৌড়ে এসে বলেন, দুলাভাই জিতুকে তো বাড়ির পিছনে পাওয়া গেছে কবরস্থানে, তাড়াতাড়ি আসেন। সবাই সেখানে যায়, গিয়ে দেখে জিতু খুব ক্লান্ত ভাবে পড়ে আছে কবরস্থানে একটা পাশে, পারিবারিক কবরস্থান ছিল সেটা। সে প্রচন্ড ফর্সা ছিল, তার গালগুলো একেবারে লাল হয়ে গিয়েছিল, চোখগুলা বেশ ফোলা ফোলা। একটা বিষয় মনির সাহেব খেয়াল করেন, ছেলেটার ডান হাতে মুঠোর মধ্যে শক্ত করে 2-3টা তাবিজ বাঁধা। তাড়াতাড়ি তাকে রুমে নিয়ে আসা হয়। জিতুর নানি তিনি নাকি তাবিজগুলো দেখে সঙ্গে সঙ্গে হাত থেকে খুলে ফেলে, তাবিজ রাখছে কি এখানে, তিনি দূরে চিটামিটা ফালায় দেয়। ছেলের এই অবস্থা দেখে মনির সাহেব বেশ চিন্তায় পড়ে যান, তিনি তাবিজের কথার মাথায় রাখেন না। তাড়াতাড়ি ডাক্তার কাছে ছেলেকে নিয়ে যান, চট্টগ্রাম শহরে নিয়ে যাওয়া হয়, সাথে জিতুর মা, জিতুর বোন এবং মনির সাহেবের শাশুড়ি। হসপিটালে নেওয়া হয়। ডাক্তার আর কিছু বলে না, বলে দেখেন হয়তো কোনো একটা কারণে সে মনে ভয় পাইছে, এক কাজ করেন ওকে একটু রেস্টে থাকতে দেন, বাসায় নিয়ে যান, স্যালাইন দেন। মনির সাহেব তিনি ভাবে যে হয়তো ছেলে রাত্রেবেলা কোথাও ঘুরতে গেছিল আশেপাশে, কোনো ছিনতাইকারী কবলে পড়লো নাকি, বা শহর থেকে আসছে, হয়তো কেউ কোনো ক্ষতি করতে চাইলো নাকি, তিনি টেনশন করতে থাকেন। জিতুর মা নাকি বলে যাকে ওর সেন্স আসুক, ঠিকঠাক হোক, সুস্থ হোক, তারপর ওকে জিজ্ঞেস করে তারপরে কি করা যাবে না যাবে সেটা দেখা যাবে। জিতুর তো মানে সেন্স আছে, জিতু বলে যে সে রাতে কি হয়েছিল। সে নাকি রাত 12টার মধ্যেই তার রুমে ঘুমিয়ে যায় সেই নানির বাসায়। মাঝরাতে ঘুমের মধ্যে কেন জানি মনে হচ্ছিল তার রুমে কেউ ঢুকেছে। জিতু যখন চোখ খুলতে যাবে
তার ঘুম ঘুম ভাবটা আরো বেড়ে যায় এবং তন্দ্রাচ্ছন্ন যখন তার লাগছিল, হাতে কেউ কিছু দিচ্ছে তাকে, সেটা তার অনুভব হয়, কিন্তু পরে তার আর কিছু মনে নাই। ঘটনাটা কোন দিকে মোড় নিচ্ছে আজ করতে পারছিলেন না মনির সাহেব, কিন্তু মনে মনে ভাবতে থাকেন ছেলেকে কবরস্থানের ওখানে কেন পাওয়া গেল, প্যারানর্মাল কিছু ঘটলো নাকি। তার শাশুড়ি মানে মনির সাহেবের শাশুড়ি জিতুর এই অবস্থা দেখে তিনি তখন আবার সেই খোঁটা দেওয়া শুরু করেন। তিনি বলেন যে দেখো, এসব উল্টাপাল্টা কথা ভাইবো না, তোমার ছেলে সেই রুমেই ছিল, আর তোমার ছেলে রুমে ঘুমের পরিও পাওয়া গেছে, খবর পাইছি আমি, গিয়া দেখো পরিমরি খাই আপনার কবরস্থানে, মানে কি করছে না করছে দেখো পড়ে আসিল। কিন্তু মনির সাহেবের কোনো বিষয় ভালো লাগছিল না, কারণ তার ছেলে এরকম করবার কথা না, কিছুর একটা কিন্তু এখানে আছে। দুদিন পরের কথা, জিতু খানিকটা সুস্থ হবে এরকম একটা মুহূর্ত, কিন্তু তার শরীর তখনও দুর্বল ছিল। হঠাৎ নাকি চিৎকার দিয়ে রুমে তার বাবা মাকে ডাকে। সে বলে সে নাকি ঘুমিয়েছিল, হঠাৎ তার গায়ে মাটির দলার মতো কে যেন উপর থেকে কিছু একটা মারে। জিতু ভাবে যে হয়তো কোনো পোকা আসলো নাকি, সে যখন ধরতে যাবে দেখে যে মাটির গুঁড়া গুঁড়া অংশ। তারপর জিতু নাকি আলমারির উপর তাকায়, দেখছে একটা অবয়বের মতো কিছু একটা বসে আছে আর দোল খাচ্ছিল। আর জিতু যখন চিৎকারতে বলে কে, তখন সেটা অট্ট এসে বলে, ভয় পাইছিস? কে বলতে মাত্র শুরু। তারপর নাকি ঢিলাঢিলি শুরু করে। ঠিকই রুমটা যখন চেক করা হয় তখন জিতুর বিছানার আশেপাশে মাটির দলা পাওয়া যায়, দরজা জানালা তো আটকানো ছিল। তাহলে এগুলা কিভাবে আসলো? ব্যাপারটা সেই মনির সাহেবের শাশুড়ি ওভাবে গুরুত্ব দিতে মানা করে মনির সাহেবকে, কিন্তু মনির সাহেব এবার বলে যে দেখেন, অনেক হয়েছে, আমার ছেলে মরতেছে, বাসায় একটা অল্প বয়সী বাচ্চা, আমি হুজুর অবশ্যই আনবো। আর মনির সাহেব রিস্ক নিতে চাচ্ছিলেন না, কারণ ওই যে যেটা বললাম যে ওনার 1.5 বছরের বাচ্চা ছিল তখন। এরপর তিনি আমিনুল হুজুরকে বলেন উনি ফটিকছড়ি থেকে এক হুজুর আনেন। সে হুজুর তার ছেলেকে দেখে বললে যে ওকে তাবিজ করা হয়েছে, তবে তিনি এভাবে সমাধান করতে পারবেন না, শুধু শুধু কয়েকদিন ঝাড়ফুঁক দিয়ে কিছুই করতে পারে না। পরে আরেকটা হুজুর আনা হয়। তিনি বলেন এই তাবিজ কাটানো অনেক সমস্যা, যিনি তাবিজ করেছেন তিনিই একমাত্র পারবেন সেই তাবিজটা ছুটাতে, এছাড়া আর সম্ভব না। আর সেই হুজুর বলে এক কাজ করেন, আপনারা বাসাটা ছেড়ে চলে যান, কদিন অন্য জায়গায় থাকেন, দেখেন সমস্যার সমাধান হলেও হতে পারে। একের পর একদিন যায়, জিতু নাকি অসুস্থ হতেই থাকে। সে একা রুমে থাকতে ভয় পেত দেখে বিছানা থেকে উঠে যে বাথরুমে যাবে সেই শক্তিতে সে হারিয়ে ফেলে। তো এটা দেখে মনির সাহেব তার শাশুড়িকে বলেন, মা আপনি যেহেতু আপাতত আমার বাসায় আছেন, যেহেতু সুস্থ হোক তারপর আপনি বাড়ি যান। তখন তিনি একটা রিকোয়েস্ট করেন তার শাশুড়িকে যে আপনার একটা কাজ করেন, যে জিতুর রুমের পাশে, রুমটা বেশ বড় ছিল না কিন্তু জিতুর রুমের একটা কর্নার বলছে একটা সিঙ্গেল খাট আছে, এটা আপনাকে দেই, আপনি আপাতত ওখানে থাকেন, সেটা রাতে উঠতে ভয় পেতে পারে, ওয়াশরুমে যেতে পারে, এটা আপনি দেখা দেখি করে নেই আর কি। আমার শাশুড়ি রাজি হয়ে যায়। দিন যতই যায় জিতু সে কিন্তু নানা ধরনের সমস্যা ফেস করে। যেমন সে রাতে ঘুমাচ্ছে, শরীর প্রচন্ড জ্বলছে, আর উঠে দেখতো শরীরে আঁচড়ের দাগ, আবার এমনও হতো কেউ তাকে মেরেছে এমন লাল দাগ করে থাকতো। মাঝে মাঝে নাকি এমন হতো রাতে 2-3টা ঘন্টা সে ঘুমাতে পারতো এবং ঘুমের মাঝে মাথা ব্যথা করতো, বালিশে মাথা দিলেই মাথা নাকি প্রচন্ড ব্যথা হতো এবং ব্যথায় তার শরীর মানে জ্বালা পোড়া করতো। তো মনির সাহেব তখন কাঁদো কাঁদো ভাবে আমিনুল হুজুরকে বলেন, হুজুর কত যে সমস্যায় পড়ছে আমার ছেলেটা তা বলে শেষ করা যাবে না, এখন আপনার সন্ধান কোন একটা ভাবে পাইছি, যদি পারেন আমাকে একটু সাহায্য করেন। আমিনুল হুজুর তখন নাকি তিনি অনেক চিন্তা ভাবনা করে বলেন যে তারপর কি করলেন, এরপর কি কোনো হুজুর দেখাইছেন? মনির সাহেব বলে, হ্যাঁ সর্বশেষ যে হুজুরটা দেখাইছে তিনি একই কথা বলে যে পারি সে বাসাটা ছেড়ে দেওয়ার জন্য, এই জন্য বাসা ছেড়ে এখন এখানে থাকি, তাও সমস্যা যায় না।
হুজুর আবার চিন্তায় পড়ে যান এবং তিনি বলেন, আচ্ছা খুলশিতে আপনার যে বাড়িটা আছে ওখানে কি আমাকে এখন নিয়ে যেতে পারবেন? মুনি সাহেব রাজি হন এবং সেখানে তারা যান। হুজুর সারা বাড়ি কয়েকবার ঘুরে দেখবার পর বলেন, না এই বাড়িতে কোনো সমস্যা নাই, আপনার পরিবারে খামোখা গ্রামের বাড়ি পাঠা দিছে অন্য হুজুরগুলা, ওদেরকে এখানে নিয়ে আসেন, এরপর আমি আপনার ছেলের সাথে কথা বলবো, ইনশাল্লাহ দেখি কি হয় দেখা যাবে। তো 4-5 দিনের মাঝে মুনির সাহেব তার পরিবার সবাইকে নিয়ে খুলশিতে তার বাড়িতে এসে পড়েন। এরপর তিনি আমিনুল হুজুরকে আবার নাকি ডাকেন। হুজুর জিতুর সামনে যখন যাবে কয়েক সেকেন্ড, হুজুর যেটা বলে কবির ভাইকে যে কয়েক সেকেন্ড 5 কি 10 সেকেন্ড দেখার পরে রুম থেকে বের হয়ে গিয়ে বলেন আমি সেই মনির সাহেবকে, ওকে আর দেখা লাগবে না, আপনার সাথে কিছু কথা আছে শুনেন। আপনার ছেলেকে তো তাবিজ করছে, আর এমন ভাবে করছে খুব বাজে ভাবে, মানে চেহারা দেখে বোঝা যাচ্ছে ওর অবস্থা খুবই খারাপ, কিন্তু তাবিজটা কে করছে কিভাবে করেছে সেটা ছুড়ে দিতে হবে। আর ওর চোখ দেখে বোঝা যাচ্ছিল তাবিজটার অবস্থা ভালো নাই, এটাতে শিকড় গজাইছে, বড় হয়ে যাচ্ছে, বেশি বড় হইলে এই ছেলেরে টিকানো যাবে না। কথাটা শুনে মুনি সাহেব আরো চিন্তায় পড়ে যান আর হুজুরকে বলেন করণীয় কি? হুজুর শুধু বলে যে আমাকে আগে বুঝতে হবে সমস্যাটা কি, কে তাবিজ করছে ওইটাকে জানতে পারলে বেশ ভালো হইতো। আমিনুল সাহেব তখন মানে আমিনুল হুজুর তখন বাসার সবার সাথে টুকটাক একটু কথা বলে টেস্ট করতে চাচ্ছিলেন যে আসলে কোন দিকে মোটিভটা যাচ্ছে বা কে তাবিজটা করতে পারে। এরপর আরো কয়দিন নাকি তিনি সে বাসায় যান, কিন্তু সুরাহা করতে পারেন না। তবে প্রতিবারই তিনি মনির সাহেবের গাড়িতে যাওয়া আসা করতেন, মানে মনির সাহেব বলে দিয়েছিল যে গাড়িতে যাওয়া আসা করবার জন্য। আর গাড়ির যে ড্রাইভার ছিল সে হচ্ছে সেই লোকটা যে আমিনুল হুজুরকে প্রথম দিন মাহফিল থেকে নিয়ে মনির সাহেবের বাসায় নিয়ে গিয়েছিল। সেই ড্রাইভারের নাম ছিল বাবু। প্রায় 15 বছর ধরে মনির সাহেবের গাড়ি সে চালায়। ওই যেতে যেতে সেই ড্রাইভার মনির সাহেব আমিনুল সাহেবের সাথে পরিচয় এবং এই কথাগুলো বলতো আর কি মাঝে মাঝে। হুজুর টুকটাক তার সাথে হাই হ্যালো করতে করি। তো সর্বশেষ যেদিন হুজুর সেই মনির সাহেবের বাসা থেকে যাচ্ছে খুশির বাড়ি থেকে, যখন তার মাদ্রাসা যাচ্ছিল, তিনি বেশ চিন্তায় ছিলেন, অনেক চিন্তায়, কোনো কথাই বলছেন না সেদিন। তো রাস্তায় জ্যামে পড়ে আছে, তো সেই ড্রাইভার বলছে আর কি যে হুজুর কোনো সমস্যা? বলছেন না কোনো সমস্যা না, এমনি। সমস্যা থাকলে বললেন। কয়েকবার হুজুরকে জিজ্ঞাসা করবার হুজুর একটু রেগে গিয়ে বলেন আপনি ড্রাইভারের সাথে কথা বলেন কেন, গাড়ি চালান। ড্রাইভারটা বেশ কষ্ট পায় মনে সেই আমিনুল হুজুরের কথায়। পরের দিন আবার সেই হুজুর সেখানে যান, কিন্তু তিনি ভাবতে থাকেন যে বাসায় যেহেতু এক একজনের সাথে কথা বলে সমাধান হচ্ছে না, তিনি একটু অন্য টেকনিক খাটাবেন। এটা নিয়ে তিনি চিন্তায় পড়ে যান। মনির সাহেবকে বলেন যে দেখেন কিছু মনে না করলে আপনার বাসায় আমি কারো কোনো সমস্যা পাই না, এক কাজ করি, ওকে যেখানে মানে যেখানে ওকে অসুস্থ অবস্থা পাওয়া গেছিল সেখানে যাই। কথাটা কি হয়ে জানি সেদিন মনির সাহেবের শাশুড়ি শুনে যায়। শোনার পর তিনি বেশ বকাবকি করেন সে হুজুরকে, বলতেছে যে ফাজিল আমি জায়গা পান না, আপনি কি সন্দেহ যে আমার বাড়ির কি ওটা তাবিজ করছে? হুজুর একটু মন খারাপ করে, মনির সাহেব হুজুরকে বুঝা যায় মুরব্বী মানুষ, থাক যা বলছে বাদ দেন। তো এতটুকু ঘটনা শোনার পর কবির ভাই যিনি ঘটনা শুনছিলেন সেই আমিনুল হুজুর কাছ থেকে, তিনি অনেকক্ষণ মনোযোগ দিয়ে শুনেন এবং হঠাৎ বলে বসেন হুজুর এতক্ষণ ঘটনা শুনলাম, এটা তো বেশ জটিল ঘটনা, তা আপনি সমাধান করতে জিন হাজির করতে পারলেন না কেন? আপনার কাছে না বলে যে একটা জিন থাকে? আমিনুল হুজুর তখন বলেন কবির ভাই সব কাজে আমি জিন আনি না, টুকটাক যখন তাবিজ তোলা হয় জিন লাগলে তখন জিন আনি একটু সাহায্য করার জন্য, তবে যতটুকু চেষ্টা করি নিজেই আমল করে কাজ সমাধানের চেষ্টা করি, এটা আমার ওস্তাদ শেখায় গেছিল। এরপর আমিনুল হুজুর বলেন বাকি ঘটনা শুনেন, এরপর বুঝবেন ঘটনার কত জটিল। তো সেই দিনই যখন এই মনির সাহেবের সাথে কথা বলে গাড়িতে আবার উঠেন,
সে আমিনুল হুজুর, তখন তিনি একটু গিলটি ফিল হয় যে আগের দিন তো তিনি ড্রাইভারের সাথে খারাপ ব্যবহার করছিল। তিনি একটু নিজে থেকে ড্রাইভারকে বলতেছে, ভাই কিছু মনে করো না, গতকাল তোমার সাথে একটু খারাপ ব্যবহার করছিলাম, মনটা ভালো নাই, ছেলেটার অবস্থা জি বুঝতে পারতেছি না ছেলেটা টিকবো নাকি। তখন ড্রাইভাররা যে যেতে বলেন, হুজুর কি বলবো, এই টুকটাক সমস্যা থেকে যে কত বড় সমস্যা হইল। আর ড্রাইভার তিনি জানতেন জিতুর সাথে কি ঘটেছে না ঘটেছে, কারণ দু একবার হুজুর নাকি ম্যানেজ করেছিলেন, এনেছিলেন সে ড্রাইভার। তো হুজুর যখন সেই ড্রাইভারের সাথে টুকটাক কথা বলছে, তখন একটা সময় সেই ড্রাইভার বাবু তিনি আমিনুল হুজুরকে নাকি বলেন, হুজুর কি আর বলবো বলেন, পালিত ছেলে, এটার প্রতি কত টাকা না ঢাললো স্যার। পালিত ছেলে মানে? আমিনুল হুজুর সেই ড্রাইভারকে বলা, পালিত ছেলে মানে কি? এটা কি পালক নাকি? মানে পালছে ছেলে রে? কথাটা শুনে মানে আমিনুল হুজুরটা আকাশ থেকে ভেঙে পড়ে। ড্রাইভার বলে, হ্যাঁ জিতু তো স্যারের পালক ছেলে, আপনি কিছু বলেন নাই স্যার আগে? ড্রাইভার যখন জানতে পারে যে হুজুর কিছুই জানে না, যে জিতু মনির সাহেব যে তার ছেলে পালক এটা জানিয়েছেন, তখন তিনি বলেন যে স্যার হুজুর হাতে পায়ে ধরি, স্যারের কিচ্ছু বলেন না, সব ঘটনা আমি বলতেছি, এটা তো স্যারের পালিত ছেলে। আর এই যে মনীষ স্যার আছে না, ওনার তো একটা সময় বাচ্চা হইতো না, তারপর না ছেলেটা দত্তক আনছে। এমন হুজুর বলে, কি কি ঘটছে আমার একটু বলতে পারবা? তোমার চিন্তা নাই, আমি কারো কিচ্ছু বলবো না, শুধু ছেলেটাকে বাঁচানোর জন্য দেখি সমাধান করতে পারে কিনা, তোমার বলো তো কাহিনীটা কি। তখন সেই যাত্রাপথে ড্রাইভার বলেন, হুজুর মনির স্যার আর ম্যাডাম দুজন খুব কম বয়সে বিয়ে করছিল, এই 20 কি 22 বছর হবে তখন, পছন্দের বিয়ে ছিল। বিয়ের কয়দিন পরে বড় স্যার মানে যে মনির সাহেবের বাবা উনি মারা যায়, আর স্যারের মা তো মারা গেছে অনেক আগে। তো নিজের মতে বিয়ে করায় প্রায় 3-4 বছর মনির স্যারের সাথে তার শ্বশুর বাড়ির কি সম্পর্ক রাখে না। কষ্টের বিষয় হচ্ছে স্যারের বিয়ে যখন 2 কি 2.5 বছর চলে, তখন তিনি জানতে পারে যে ম্যাডামের কখনো আর বাচ্চা হবে না, বাচ্চা নিতে পারবেন না তিনি। তখনই জিতুকে কোন একটা জায়গা থেকে দত্তক নেয়, কিন্তু কোত্থেকে না এটা আমি জানি না, এমন ভাবে পুরোটা লালন পালন করে যে নিজের ছেলের থেকে অনেক বেশি। প্রায় 13 কি 14 বছর পর গিয়া ওনারা ডাক্তার দেখানো শুরু করে। তারপরও প্রায় বেশ বছর খানিক পর গিয়ে কোন একটা বিদেশি ডাক্তারের মাধ্যমে জানতে পারে যে না, মনি স্যারের ঘরে সন্তান আসবে। তখনই শিশুতির মায়ের জন্ম হয়। এরপর সেই ড্রাইভার বলেন, হুজুর স্যার আর ম্যাডাম খুব ভালো মানুষ, কিন্তু যত ভেজাল এলো স্যারের শাশুড়ি, ওর আমি দেখতে পারি না, শুধু বাজে ব্যবহার করে সবার সাথে। কথাগুলো শুনে আমিনুল হুজুর তিনি নাকি একটু চিন্তা করতে থাকেন এবং ড্রাইভারকে বলেন, আচ্ছা ঠিক আছে ভাই, আর জানা লাগবে না, বাকিটা আপনার স্যার থেকে জানবো। তখন সেই ড্রাইভার আবার অনুরোধ করে, স্যার আপনি কিছুই বলেন না, দেখবেন স্যারই আপনার সব বলবে, আপনি যদি বলেন তাহলে স্যার মাইনে ফেলবে। তো আমিনুল হুজুর তখন তিনি তার বাড়িতে মানে তিনি তার মাদ্রাসায় চলে যান। তিনি সিরাতে ভাবতে থাকেন যে আসলে কি করবে, কিন্তু ড্রাইভারের কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে সন্দেহের তীরটা মনির সাহেবের শাশুড়ির দিকে। কিন্তু কিভাবে তিনি সরাসরি সেই শাশুড়িকে দোষারোপ করবেন সেটা তিনি বুঝতে পারছিলেন না। 2টা দিন এভাবে কাটিয়ে দেওয়ার পর সকালের দিকে মনির সাহেব ফোন দিয়ে জানায় গত রাত থেকে তার ছেলের জ্ঞান নেই, মানে সেই 7-8 হবে তখন, তারপর থেকে ছেলের জ্ঞান নেই। হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু ডাক্তার বলে যে স্যালাইন পুশ করে রাখেন, এরকম 2-1 দিন দেন, তারপর এখানে আনেন, আর আপনার ছেলের সবই ঠিক আছে, অন্য কোনো সমস্যা হতে পারে নাকি দেখেন, বাসায় নিয়ে যান, কোনো সমস্যা নাই। এ কথা শুনে আমিনুল হুজুর সরাসরি মনির সাহেবকে বলেন, দেখেন আমি আপনার বাসায় ঘন্টাখানিক আমল করব, তবে কিছু মনে না করলে আপনি আপনার স্ত্রী সন্তান ছাড়া বাসায় কেউ থাকবেন না। আসলে হুজুর একটু টেকনিক্যালি চাচ্ছিল যে শাশুড়ি সেখানে মনির সাহেবের শাশুড়ি সেখান থেকে চলে যাক, তারপর তিনি মোটিভটা বুঝবে যে তার মনির সাহেবের ছেলের কি অবস্থা।
তো মনির সাহেব বলে আচ্ছা ঠিক আছে আপনি আসেন, কোনো সমস্যা নাই। আমিনুল হুজুর সে বাসায় গিয়ে তিনি বেশ কয়েকবার কিছু নির্দিষ্ট আমল করেন এবং তিনি বুঝতেই পেরেছিলেন তিনি যাওয়ার পরও নাকি মনির সাহেবকে জিজ্ঞেস করেছিলেন আমিনুল হুজুর যে বা আর কেউ আছে নাকি। মনির সাহেব বলেছে যে না, তার শাশুড়ি ছিল, তিনি চলে গিয়েছে। তো যাক, তিনি বেশ কয়েকবার আমল করে সেই আমিনুল হুজুর, এবং আমল করার পর তিনি দরজা জানলা খুলে দেন, পরা পানি জমজমের পানি ছিটিয়ে দেন পুরা ঘরে। এরপর মনির সাহেবকে বলেন যে আপনার ছেলের হাতে যে স্যালাইন পুশ করে রাখছেন না, এটা খুলে ফেলেন, কিছু হবে না, আল্লাহর উপর ভরসা। তো তারপর তিনি এটাও বলেন অবশ্যই এটা আমাকে জানাবেন যত রাত হোক যে জিতুর জ্ঞান ফিরে আসে কিনা। আমিনুল হুজুর তখন সেখান থেকে চলে যায়। পরের দিন সকাল সকালই সেই আমিনুল হুজুর জানতে পারে জিতুর জ্ঞান ফিরে এসেছে, চোখটা নাকি সে খুলেছে, কিন্তু বরাবরের মতো বেশ ক্লান্ত, মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। আমিনুল হুজুর তখন মনির সাহেবকে বলেন যে দেখেন, যেহেতু আমি কাজ করতেছি, আমার কাজ করতে দেন, কোনো নেগেটিভ কথা বললেন না, চলেন আপনার শ্বশুর বাড়ি যাব, সেই কবরস্থানে যেখানে জিতুকে পাওয়া গেছিল, দেখি কিছু করা যায় কিনা। মনির সাহেব নিজেই ড্রাইভ করে সে আমিনুল হুজুরকে নাকি তখন সেখানে নিয়ে যায়, ছোট পারিবারিক কবরস্থান। সারাদিন ওরা শ্বশুর বাড়ির বিকেল দুপুরে পরে গিয়েছিল, তো সন্ধ্যা পর্যন্ত সেখানে আশেপাশে এলাকাটা ঘুরে, এবং আসলে হুজুর চাচ্ছিল নাকি যে একটু এশার পর অন্ধকার হলে তখন তিনি সেই জায়গাটায় কবরস্থানে ঢুকবেন, কারণ তিনি যেহেতু তাবিজ তুলবেন তখন তার জিনের প্রয়োজন ছিল। তিনি কবরস্থানের ভিতর ঢুকেন, এসার পরে বেশ কিছুক্ষণ জিকির করেন, এরপর আধা ঘন্টা পর সেখান থেকে দুটা তাবিজ তুলে আনেন। তখন যিনি ঘটনা শুনছিলেন কবির ভাই, তিনি বলেন আচ্ছা হুজুর, সে কবরস্থানে যে তাবিজ আছে এটা কি আপনি জিনের মাধ্যমে জানছেন? হুজুর বলেন হ্যাঁ, জিনের মাধ্যমে জানছি, বললাম না। তারপর হুজুর সেই তাবিজটা নষ্ট করেন এবং তিনি তখন বাসায় আসেন, সেই মনির সাহেবের শ্বশুর বাড়ির ঘরে আসেন। আসার পর বলছে যে 10-15 দিন যদি এই তাবিজটা আরো থাকতো সেখানে, এই জিতুরে আর বাঁচানো যাইতো না, এক হলে পাগল হয়ে যেত, নইলে মারা যেত। তখন খুব বাজেভাবে আবার অকথ্য ভাষা নাকি কথা বলতে থাকে মনির সাহেবের শাশুড়ি। তিনি হুজুরকে গালাগাল করে বলেন যে আপনি আমার বাসার থেকে বের হন, আপনি কোথা থেকে কোন তাবিজ নিয়ে আসছেন, এখন আমার এখানে বলতেছেন যে এই তাবিজ এখান থেকে পাইছেন, কবর থেকে পাইছেন, তার মানে কি আমার ঘরের কেউ ওকে তাবিজ করছে, ফাজলামি করার জায়গা পান, এগুলো অনেক কথা বলে। মনির সাহেব হুজুরকে বলে হুজুর কিছু মনে করবেন না, চলেন যাই। যাওয়ার আগে তখন সে হুজুর তিনি নাকি তাবিজটা নষ্ট করে ফেলেন, পুড়িয়ে ফেলেন বা কিছু একটা করেন তিনি। তখন তিনি মনির সাহেবকে বলেন দেখেন, সমাধান যা করা করছি, এখন আপনার বাসায় যাই, দেখি কি অবস্থা আপনার ছেলের। মনির সাহেব বলেন হুজুর কি বুঝলেন, কে তাবিজ করতে পারে? হুজুর মুচকি হেসে বলছেন আচ্ছা আপনি আগে বাসায় চলেন, তারপর বাকি কথা হবে। তারপর নাকি আমিনুল হুজুর বাসায় যায়, তার স্ত্রীকে, আমিনুল সাহেবের স্ত্রীকে ডাকেন, আসেন। আসার পর হুজুর ইনডিরেক্টলি একটা কথা বলছেন তাদের দুজনকে উদ্দেশ্য করে, মনির সাহেব এবং তার স্ত্রীকে উদ্দেশ্য করে, যে দেখেন, যেহেতু তাবিজটা ওখানে পাওয়া গেছে, কবরস্থানের মাটি চাপা দেওয়া ছিল, তো ওই বাড়ির কেউ এটা তাবিজটা করছে, এবং যিনি করছে তার সাথে আর সহজে আপনার ছেলে বা মেয়ে যেটাই হোক না কেন দেখা করতে দিন না, সামনাসামনি আনেন, আপনার ক্ষতি হতে পারে। মনির সাহেবের স্ত্রী তখন চোখ দিয়ে তার পানি পড়ছিল আর বলতেছে আমি জানি তাবিজটা কে করছে, এটা আমার মা করছে। হুজুর তখন বলে যে দেখেন, যদি বুঝেই যান আপনার মা করছে তাহলে আর আমার কিছু বলার নাই, তবে আপনাকে অনুরোধ করব ছেলেকে সচরাচর সেখানে নিয়েন না, ক্ষতি হইতে পারে, আর যদি পারেন আপনি ছেলেকে আলাদা রাখার চেষ্টা করেন, বাড়িতে এখানে একা আছে, সে একাই থাক, বাড়ির লোক সহজে ঢুকতে দিয়েন না, বছর খানিক, আস্তে আস্তে আপনার ছেলে ঠিক হবে। তারপর নাকি হুজুর সেখান থেকে এসে পরে মাসখানিক পর শুনেছিল যে জিতু আগে থেকে খানিকটা ভালো,
কিন্তু হুজুর, আমিন হুজুর এটা কবির ভাইকে বলে যে আমি যদিও জানতাম ছেলে আগে থেকে কিছুটা ভালো, কিন্তু তাবিজের এফেক্ট তো, সামনে কি হতে পারে তিনি তো জানতেন না। এরপরে আর যোগাযোগ হয়নি আমিন হুজুরের সাথে মনির সাহেবের। তার ছেলে কেমন আছে তিনি জানেন না। তো এই একটা ঘটনা সেই আমিনুল হুজুর কবির ভাইকে শেয়ার করেন। ধন্যবাদ আমাকে যে ভাই ঘটনাটি পাঠিয়েছেন, এবং আমি ওনাকে বলবো যে আবার আমাকে ঘটনা পাঠাবেন। তো ইনশাল্লাহ আমি সামির আনসারি ভৌতিকতায় আবারও হাজির হব আপনাদের সামনে, আপনাদের পছন্দের ঘটনা নিয়ে। চেষ্টা করবো সেরা ঘটনা আপনাদের মাঝে শেয়ার করবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমি আসছি। আসসালামু আলাইকুম। আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ঢাকার মতিঝিলের একটা আধুনিক 35 তলা কর্পোরেট টাওয়ারের নাইট শিফটে কাজ করি। আমাদের কাজ মূলত ব্যাংক সার্ভারের সিকিউরিটি ডেটা মেনটেন করা। আজ থেকে কিছুদিন আগের এক বৃষ্টি ভেজা রাতের কথা। রাত তখন আনুমানিক 2:45। পুরো বিশাল বিল্ডিংয়ে আমি ছাড়া আর কেউ নেই। এমনকি সিকিউরিটি গার্ডের নিচে তাদেরকেও সেভাবে পাওয়া যাচ্ছিল না। ক্লান্তির চোখ দুটো জুড়িয়ে আসছিল। তাই কফি বানানোর জন্য 35 তলা থেকে 3 তলার ক্যান্টিনের উদ্দেশ্যে বের হলাম। আমাদের বিল্ডিংয়ে 4টা অটোমেটিক সেন্সর লিফট আছে। আমি 4 নম্বর লিফটের বোতাম চাপতেই দরজার ওপরে ডিজিটাল প্যানেলে লাল অক্ষরে লেখা উঠল যে লিফট আর্ভিং, অর্থাৎ লিফট আসছে। দুপাশের স্টেনলেস স্টিলের চকচকে দরজা খুলে আলতো শব্দ করে খুলে গেল। আমি ভেতরে ঢুকে 3 নম্বর বোতামে চাপ দিলাম। তখন লিফটও নামতে শুরু করলো। 35, 34, 33, 32। ঠিক যখন ওই লিফটটা 30 তলায় এসে প্রচণ্ড একটা ঝাঁকুনি দিয়ে একদম থেমে গেল। ভেতরে সব আলো 1 সেকেন্ডেই দপ করে নেভে গেল। কেবল প্যানেলের লাল রঙের ইমার্জেন্সি লাইটটা মিটমিট করেই জ্বলতে লাগলো। আমি মনে মনে ভেবেছিলাম হতে পারে স্বাভাবিক পাওয়ার ট্রিপ। কিন্তু হঠাৎ করে খেয়াল করলাম লিফটের ডিসপ্লে প্যানেলের ফ্লোর নম্বরগুলো অদ্ভুতভাবে কাঁপছে। 30 থেকে শুরু করে সংখ্যাগুলো আর নিচে নামছে না, বরং ডিসপ্লেতে ইংরেজি অক্ষরে অদ্ভুত কোড স্ক্রল হতে শুরু করলো, যেমন UAR_NOT_AL01। যা বুঝলাম সেখানে লেখা আছে ইউ আর নট অ্যালোন। তখন ভয়ে আমার গায়ের পশম দাঁড়িয়ে গেল। আমি ইমার্জেন্সি ইন্টারকম বোতামটা ঘন ঘন চাপতে লাগলাম, কিন্তু স্পিকার থেকে কোনো মানুষের গলা আসছিল না। আসছিল সাদা গোলমালের বিকট সাউন্ড, শ শ করে। ঠিক তখনই লিফটের পেছন থেকে আয়নাটার দিকে আমার নজরে গেল। আমাদের স্টিলের লিফটের ব্যাক ওয়ালটা আসলে আয়নার মতো চকচকে। সেখানে আমার নিজের স্পষ্ট রিফ্লেকশন দেখা যাচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আয়নার ভেতরের আমি কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে নেই। আয়নার ভেতরে সে অবয়বটা ধীরে ধীরে আমার দিকে ঘাড় ঘোরাচ্ছে। ওটার পরনে ঠিক আমার মতো নীল শার্ট আর চশমা, কিন্তু ওটার চোখের জায়গায় কটুর দুটো ফাঁপা, আর মুখটা কোনো পৈশাচিক খুশিতে কান পর্যন্ত চেরা। আয়নার ভেতরের সেই রূপটা ধীরে ধীরে ডান হাত তুলে ক্যানভাস করা কাচের ওপর নিজের নখ দিয়ে কিছু একটা লিখতে শুরু করলো। তো লিফটের কাজ কষার সেই তীব্র খাঁজ কাটা ক্যাচ ক্যাচ শব্দে আমার কানের পর্দা যেন একদম ফেটে যাচ্ছিল।
ওটা কাচের ওপর উল্টো করে লিখলো যে টার্ন ব্যাক, অর্থাৎ পিছনে ফির। আমি স্তব্ধ হয়ে গেলাম। যদি আয়নার ওপাশের আমিটা কাছে লেখে, তবে আমার এই বাস্তব লিফটের ভেতরেও নিশ্চয় কিছু একটা ঘটছে। তাই আমি প্রচণ্ড ভয়ে কাঁপতে কাঁপতে ঘাড় ঘুরিয়ে নিজের ঠিক পেছনের দিকে তাকালাম। বাস্তব লিফটের ভেতরের সেই অন্ধকারের কোণায় কিছু একটা দাঁড়িয়েছিল। ওটা কোনো মানুষের নয়, একটা কুচকুচে কালো ধাতব আর তার পুরা সার্কিটের জটলা দিয়ে তৈরি মানুষের মতো দেখতে লম্বা একটা আকৃতি। ওটার বুক থেকে তাজা পোড়া মোবিল আর বৈদ্যুতিক ওজনের ঝাঁঝালো গন্ধ বের হচ্ছিল। ওটার কোনো মুখ ছিল না, কেবল স্পিকারের মতো একটা জায়গা থেকে আমার নিজের রেকর্ড করা গলার আওয়াজই ইকো হয়ে বাজছিল। তো ৩৫ তলা থেকে নিচে নামার সময় শেষ। এবার এই লিফট সরাসরি মাটির নিচে নামবে। যখন সেই আকৃতি বা অবয়বটা এই কথা বলল, এই কথাটা শেষ হতেই লিফটার কেবল ছিঁড়ে যাওয়ার মতো বিকট শব্দ হলো, আর পুরো লিফটটা শূন্যের ওপর থেকে হু হু করে নিচে আছড়ে পড়তে লাগলো। তীব্র গ্র্যাভিটির টানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সেই তারের তৈরি কুৎসিত জিনিসটা এক লাফে এসে আমার বুকের ওপর চড়ে বসলো এবং ওটার তীক্ষ্ণ তামাটে কেবলগুলো আমার গলার চারপাশে পেঁচিয়ে শক্ত করে ফিউজ করে দিতেই শুরু করলো। আমি চোখ বন্ধ করে আমার ডান হাতে থাকা ভারী অ্যালুমিনিয়ামের পানির বোতলটা দিয়ে লিফটের ডিসপ্লে আর সার্কিট প্যানেলের উপর সজোরে আঘাত করলাম। তখনই একটা তীব্র বৈদ্যুতিক স্পার্ক আর ব্লাস্টের শব্দ হলো। স্পার্কের সেই লাল আলোয় চারপাশ ছেয়ে গেল এবং আমার গলার পেঁচানো তারের চাপটা এক ঝটকায় আলগা হয়ে গেল। পরদিন সকালে যখন বিল্ডিংয়ের মেনটেন্যান্স টিম লিফটে শিফটের গ্রাউন্ড ফ্লোরে এসে লিফটের দরজা খোলে, তারা আমাকে দরজার মেঝের ওপর রক্তাক্ত আর অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। ইঞ্জিনিয়াররা পরীক্ষা করে দেখেছিলেন লিফটের মেইন পাওয়ার কেবল নাকি 30 তলাতেই কাঠ হয়ে আটকে ছিল, কোনো লিফট নিচে পড়েনি। কিন্তু ডাক্তার যখন আমার গলা পরীক্ষা করেন, তারা ভীষণ অবাক হয়ে যান। তারা দেখেন আমার গলায় নাকি গভীর মেটালিক কেবলের স্পার্ক থেকে পাওয়া বা স্পার্ক থেকে হওয়া বিদ্যুতের কালচে পোড়া দাগ বসে গিয়েছিল। আজও যখন আমি কোনো বহুতল ভবনের লিফটে একা উঠি এবং স্টিলের দরজায় নিচের প্রতিফলন দেখি, স্টিলের দরজা বন্ধ হওয়ার ক্লিক শব্দ হলেই আমার ছাতি বা বুক ধরফর করে ওঠে। মনে হয় এই বুঝি আয়নার ওপাশের আমিটা আবার কাজ ঘষে লিখে উঠব। এবার লিফট আর থামবে না, সোজাই কবরে গিয়ে ঠেকবে। তো এই ছিল আজকের ঘটনা। আশা করছি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।